এটা তো ল্যাব। আচ্ছা, থিওরি নাই এমন কেউ আছেন এখানে? কেউ আছেন থিওরি নাই আমার? পকেটও নাই। উনি একটাতেও নাই। আচ্ছা, তার মানে সবাই হচ্ছে ল্যাবে আছেন, মানে থিওরি ল্যাব বোথ দুইটাতেই আছেন। ওকে, তো লাস্ট ক্লাসে আমরা কি দেখছিলাম? আর তাড়াতাড়ি ছুটি দিব কেন? ও আচ্ছা, আপনি না এখনই চলে যেতে চাচ্ছিলেন? এটা করতে পারেন, এটা খারাপ বলা না। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ফিক্স ছাড়া আপনি কই যাবেন? এটা উঠাই দেন। মাহাদি, এটা উঠান। তো লাস্ট ক্লাসে মনে হয় এই স্লাইডটা দেখছিলাম আমরা, রাইট? একদম ফার্স্ট স্লাইড। তো প্রথম ক্লাসে যেটা ছিল যে আমরা হচ্ছে ইনফরমেশন সিস্টেম ডিজাইনটা কি আসলে, সেটা আসলে আমরা জানার চেষ্টা করছিলাম। এই যে মাঝখানের জন, আপনার পিসির সামনে বসতে হবে। ল্যাপটপ আছে? ওকে। নাম কি জানো আপনার? নাই? ওকে। তো তো আমরা দেখছিলাম যে ইনফরমেশন সিস্টেমটা কি আসলে। প্রত্যেকটা সিস্টেমই আসলে এক একটা ইনফরমেশন সিস্টেম। তো এখানে ডিসক্রাইব করা ছিল। তো আমাদের কাজই ছিল ডেটা এবং ইনফরমেশন নিয়ে, যে ডেটা আমরা সিস্টেমে ইনপুট করব এবং এটা একটা ইনফরমেশন আকারে মানুষের কাছে প্রেজেন্ট করব। তো এই পাঁচটা কম্পোনেন্ট হচ্ছে আমার মেইন কম্পোনেন্ট, যেটা ছাড়া কোনো সিস্টেমই আসলে রান করবে না। তো সবার প্রথমে মানুষ, পিপল, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটাবেস এবং নেটওয়ার্ক। এই পাঁচটা কম্পোনেন্ট হচ্ছে আমার কোর কম্পোনেন্ট, যেটা খুব ইম্পর্টেন্ট, যে এগুলা দিয়েই আসলে আমরা একটা সিস্টেম রান করাই। আচ্ছা, সো এটা হচ্ছে হাউ ইনফরমেশন সিস্টেম ওয়ার্কস। এই কথাটা ছিল যে আমরা ইউজারের থেকে ইনপুট নেই, ডেটাটাকে প্রসেস করি, ভ্যালিডেট করি, ডেটাটাকে স্টোর করে রাখি, এবং ওই ডেটাটা আমরা সামহাউ কোনো না কোনো ফরম্যাটে আউটপুট আকারে ইউজারকে দেখাই, এবং দেন ইউজার থেকে ফিডব্যাক নিয়ে যে ভাই ঠিকঠাক আছে কিনা। এই হচ্ছে আমাদের ইনফরমেশন সিস্টেমের কিভাবে কাজ করে সেটা। তার কোনো কনফিউশন থাকলে বললেন, এটা লাস্ট ক্লাসে আমরা দেখছি, দ্যাটস ওয়াই এক লাইনে কথা বলে যাচ্ছি আর কি। এটা আর্কিটেকচারাল ওভারভিউ, যে আমরা ক্লায়েন্ট সাইডটা ইউজারকে দেখাই যে এটা একটা প্রেজেন্টেশন লেয়ার। এই এখানে থেকে যখন আপনি সাইন ইন বাটনে ক্লিক করতেছেন বা কোনো একটা ফর্মে ক্লিক করতেছেন, দেন এটার ভিতরে কিছু লজিক থাকে, সেটাকে আমরা বলতেছি অ্যাপ্লিকেশন লেয়ার। এবং ডেটাটা যে সেভ হচ্ছে ডেটাবেস লেয়ারে, এর যে সাথে হচ্ছে নেটওয়ার্ক এবং সিকিউরিটি কানেক্টেড, যে আপনাদের ডেটাবেসের সাথে অ্যাপ্লিকেশন বা সার্ভারের সাথে বিভিন্ন ক্লায়েন্ট কানেক্টেড, সেগুলোকে আমরা বলতেছি নেটওয়ার্ক এন্ড সিকিউরিটি, যে ইউজারের অথেন্টিকেশন অথরাইজেশন ঠিকঠাক আছে কিনা, এগুলাই বলতেছে সিকিউরিটি।
আর এর বাইরে যদি অ্যাডিশনাল আদার সিস্টেম থার্ড পার্টি সফটওয়্যার গুলোর সাথে ইন্টিগ্রেশন থাকে সেটাকে আমরা বলি এক্সটার্নাল ইন্টিগ্রেশন, যেমন পেমেন্ট গেটওয়ে বলেন, বিভিন্ন ইমেল গেটওয়ে বলেন, এই সবগুলোকে আমরা বলি হচ্ছে এক্সটার্নাল ইন্টিগ্রেশন। আচ্ছা, তো আমরা দেখলাম হচ্ছে 6 টাইপের ইনফরমেশন সিস্টেম দেখছিলাম: ট্রানজেকশন প্রসেসিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ডিসিশন সাপোর্ট সিস্টেম, এক্সপার্ট সিস্টেম, অফিস অটোমেশন সিস্টেম এবং নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই 6 টাইপের সিস্টেম সাধারণত হয়। তো আমরা এটাদের এই সিস্টেমগুলো সম্পর্কে এক্সপ্লেন করছিলাম যে এইটা কি কি সিস্টেম হলে তার ক্যারেক্টারিস্টিক্স গুলা কি বা কি রকম হইতে পারে, এটার বেনিফিট গুলা কি। সিমিলারলি এমআই সিস্টেম, ডিসিএস সিস্টেম, এক্সপার্ট সিস্টেম, অফিস অটোমেশন সিস্টেম, এএমএস, ঠিক আছে। তো এই 6 টাইপের সিস্টেমের পরে আসলে সিস্টেম গুলা কারা ব্যবহার করতেছে তাদেরকে আমরা বলতেছি স্টেক হোল্ডার। মানে এই সিস্টেমের সাথে কানেক্টেড কারা কারা, এই সিস্টেমের সাথে সাথে কানেক্টেড কারা কারা আছে, সেটা ইউজার হইতে পারে, ডেভেলপার হইতে পারে, ওনার হইতে পারে, ফান্ডিং যে করতেছে সে হইতে পারে, ঠিক আছে। তো কারা কারা একটা সিস্টেমের সাথে কানেক্টেড তাদেরকে আমরা বলতেছি স্টেক হোল্ডার, যে সবার সাথে আমাদের বসতে হবে, যে এদের এরাই হইতেছে সিস্টেমটাকে নিয়ে কাজ করবে। কেউ টাকা দিয়ে সাহায্য করবে, কেউ বানায় হেল্প করবে, কেউ ইউজ করবে, কেউ না কেউ হচ্ছে এই সিস্টেমের সাথে রিলেটেড, সাম হাউ রিলেটেড, তাদেরকে আমরা বলতেছি স্টেক হোল্ডার। বুঝে গেছে স্টেক হোল্ডার কি? ওকে। তো কি কি টাইপের স্টেক হোল্ডার হয়? সিস্টেম ওনার, যে আসলে মেইন ওনার বা ফান্ডিং করতেছে, যে তাকে আমরা সিস্টেম ওনার বলতে পারি। এন্ড ইউজার, এন্ড ইউজার হইতেছে যারা ব্যবহার করতেছে, সেটা ক্যাশিয়ার হইতে পারে, অ্যাকাউন্ট অফিসার হইতে পারে, তারপরে আপনাদের স্টুডেন্ট, অ্যাডমিন, যে কেউ হইতে পারে। এন্ড ইউজার যারা এটাকে ব্যবহার করতেছে মেইনলি। এরা পাইতেছে সিস্টেম অ্যানালিস্ট, যে হইতেছে আমাদের যে বিজনেস ইয়ের সাথে কথা বলতেছে, মানে সেলস পার্সনের সাথে, মানে আপনি যে আমাদেরকে যে রিকোয়ারমেন্ট এনে দিতেছে তার সাথে যারা সফটওয়্যার তৈরি করতেছে তার সাথে একটা রিলেশন তৈরি করে দিতেছে। সে আমাদেরকে ক্রাইটেরিয়া দিতেছে, রিকোয়ারমেন্ট দিতেছে, এবং সে বানায় দিচ্ছে, তাদের মধ্যে একটা লিঙ্ক আপ করে দিতেছে, সে হইতেছে আমাদের সিস্টেম অ্যানালিস্ট। ডেভেলপার হইতেছে যে রিকোয়ারমেন্টটা আসলো, সিস্টেম অ্যানালিস্ট আমাদেরকে যে রিকোয়ারমেন্ট প্রোভাইড করলো, সে ডেভেলপার সেটাকে কোডের মাধ্যমে তৈরি করে দিল। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হইতেছে যে ডেটাগুলা ডেভেলপার চাচ্ছে ডেটাবেসে রাখতে, সেই ডেটাবেস গুলোকে মেনটেন করে বা তৈরি করে দেয়, একটা ওভারভিউ তৈরি করে দেয়। নেটওয়ার্ক হচ্ছে সেই নেটওয়ার্কের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেয়, রাউটার, সুইচ এক্সেট্রা এগুলা কানেক্ট করে দেয় সার্ভারের সাথে। প্রজেক্ট ম্যানেজার হচ্ছে পুরো সিস্টেমটাকে সে ওভারলুক করতেছে, যে প্রজেক্টে যত রকমের যা যা আছে সবকিছু সে টাইম মতন হইতেছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, এই সবকিছু মেনটেন করতেছে। আর সিও বা আইটি তে যে হেড আছে সে হইতেছে সব স্ট্র্যাটেজিক প্ল্যানিং দিতেছে, যে কোন কাজটা আগে করবে, কোনটা পরে করবে, এক্সেট্রা এক্সেট্রা, এই জিনিসগুলো হইতেছে সিও বা আইটি লিডার। তো এরা হইতেছে মেইনলি মূল স্টেক হোল্ডার, এই সবাইকে নিয়ে আসলে আমরা কাজ করবো আর কি। তো এই হচ্ছে স্টেক হোল্ডার। এখানে রিলেশন দেখানো ছিল যে একটা ইনফরমেশন সিস্টেমের সাথে সামহাউ কেউ স্ট্র্যাটেজি বা নীতি নির্ধারণ করে, কেউ কানেক্টেড, কেউ ফান্ডিং দিয়ে কানেক্টেড, কেউ ডেটার মাধ্যমে কানেক্টেড, কেউ ইউজ করে কানেক্টেড। এগুলা আসলে বলা ছিল যে কে কিভাবে কানেক্টেড, সেটাই আসলে রিলেশনের মাধ্যমে দেখানো ছিল। তার কোনো কনফিউশন আছে? ওকে, আচ্ছা। এখন এই স্টেক হোল্ডার যারা আছে, এই স্টেক হোল্ডাররা হচ্ছে আমাদেরকে রিকোয়ারমেন্ট দেয় যে এইটা বানাইতে হবে। তো তাদের সাথে যখন রিকোয়ারমেন্ট নিতে বলবো, এই রিকোয়ারমেন্ট নিতে আসলে কিভাবে হবে সেটা হচ্ছে সেই স্লাইডে বলা আছে। যে একটা প্রজেক্ট আমাদেরকে আসতেছে, তো সে তো আমাকে একটা প্রজেক্টের কথা বললো, তো এই প্রজেক্টের ডিটেলস আমি তার থেকে কিভাবে কালেক্ট করব। তো এটা যেখানে বলছে একদম প্রথমে আছে হচ্ছে আইডেন্টিফাই আর্লি, মানে একটা প্রজেক্ট, এই প্রজেক্টটার লাইফ সাইকেলটা কি, কিভাবে এটা চলবে, কে কে ব্যবহার করবে, এই সবকিছু প্রথমে আইডেন্টিফাই করতে হবে, যে কারা কারা এটাকে ব্যবহার করবে, কি পারপাস ব্যবহার করবে, কেন ব্যবহার করবে, কি প্রবলেম, এই জিনিসগুলোকে আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। তারপরে এই প্রবলেমটা শোনার পরে কি করতে হবে, আমাদের তাদেরকে ক্লিয়ার এক্সপেকটেশন সেট করতে হবে, যে ভাই আমি এই টাইম লাইনের মধ্যে, এই বাজেটের মধ্যে আমরা হচ্ছে এই প্রজেক্টে ডেলিভারি দিতে পারবো, এবং কোনো আনরিয়েলিস্টিক কোনো কিছু বলা যাবে না। মনে করেন আপনি পারবেন না, যে জিনিসটা 3 মাসেই প্রজেক্টটা করা পসিবল না, কিন্তু আপনি বললেন হ্যাঁ পারবেন, তার মানে আপনার প্রজেক্টটা ফেল করবে। তো এরকম আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন দেওয়া যাবে না, সবকিছু রিয়েলিস্টিক হিসেবে চিন্তা করতে হবে, যে এই টাকার মধ্যে আপনি পারবেন কিনা, এই টাইমের মধ্যে পারবেন কিনা। তো এটা হইতেছে আমাদের ইম্পর্টেন্ট। বুঝে গেছে? থার্ড হচ্ছে কমিউনিকেট রেগুলারলি, যে আপনাদের যেই রিকোয়ারমেন্ট গুলো আছে তাদের সাথে
রেগুলারলি কমিউনিকেট করে প্রস কনস, এটা করবো কিনা ওটা করবো কিনা সবকিছু আগে থেকে ক্লিয়ার করে নিতে হবে। আপনি একটা প্রজেক্ট শুরু করবেন, শুরু করার আগে কি কি করতে চাচ্ছেন সবকিছু তাদের সাথে আগে থেকেই ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। এটা শুরু করার পরে করা যাবে না, কিন্তু সবকিছু কিন্তু আমরা আগের ধাপ বলতেছি, আমরা কিন্তু এখনো কোডিং করতে বসিই নাই। সবকিছু কিন্তু আগে, তার থেকে আগে শুনতেছি প্রবলেমটা কি, তাকে বলতেছে ভাই এত টাকা লাগবে আপনি পারবেন তো, ভাই 3 মাসের মধ্যে দিতে পারবো আপনার সমস্যা নাই তো, এক্সেট্রা এক্সেট্রা সবকিছু কিন্তু আমরা আগে ডিসাইড করতেছি। দেন হচ্ছে কো ক্রিয়েট সলিউশন। মনে করেন একটা প্রবলেম সলভ করতে হবে, দুই পক্ষ মিলে সলভ করতে হবে, ঠিক আছে? সেও বলবে যে ভাই এটা হইতেছে আমার এইভাবে এই প্রবলেমটা হচ্ছে, আপনি বলবেন যে ভাই এটা তো আসলে টেকনিক্যালি পসিবল না, আপনাকে এইভাবে যদি করেন তাহলে এটা টেকনিক্যালি পসিবল। ঠিক আছে, তো দুই পক্ষ মিলে একটা সমঝোতায় আসতে হবে, যে দুজনে মিলে একটা সলিউশন আসতে হবে। আপনি নিজে নিজে মনে মনে ভাবে নিচ্ছেন যে ঠিক আছে এইভাবে করে দেই, তাইলে এটা সলিউশন হয়ে গেল, কিন্তু এটা করা যাবে না। ক্লায়েন্টও বলবে যে ভাই এটা হইতেছে সলিউশন আসতে যায়, আমাদেরও আসতে হবে যে এইভাবে সলিউশন আসতে দেয়। তো দুইজনে মিলে একটা কনক্রিট সলিউশনে আসতে হবে। কোনো এরকম কোনো সলিউশন আসা যাবে না যে আমি একা একাই সবকিছু ডিসিশন নিয়ে ফেলছি, দুই পক্ষ মিলে ডিসিশনে আসতে হবে। তো কনফ্লিক্ট অ্যারাইজ হতে পারে, যে আপনার সাথে তার তার সাথে কথা মিলতেছে না, সে বলতেছে যে ভাই এটা আমার লাগবে, আপনি বলতেছেন ভাই এটা সম্ভব না। ঠিক আছে, তখন আমাদের ম্যানেজমেন্ট যারা আছে, ওই যে উপরের লেভেলে যারা আছে, তাদের সাথে আবার বসতে হবে যে ভাই এই যে একটা প্রবলেম তৈরি হয়েছে, এটা তো এইরকম প্রবলেম সৃষ্টি করতেছে, এটা কিভাবে সলিউশন করা যায়। তো এটাকেও একটা সুন্দর একটা ট্রান্সপারেন্ট ওয়েতে সলিউশন করতে হবে, মারামারি করা যাবে না যে তার সে মানতেছে না তার ডিনামাইটের বেশি। ঠিক আছে, এইসব করা যাবে না, কারণ আপনাকে ফর্মালি বজায় রাখতে হবে যে আপনি একটা অর্গানাইজেশন থেকে গেছেন। ঠিক আছে, তার সাথে ঝগড়াঝাটি করা যাবে না। তো ক্লায়েন্টের সাথে এটা সেদিনে লাগবে, ক্লায়েন্ট কিন্তু সিস্টেম বুঝে না। ক্লায়েন্ট ক্লায়েন্টের ভাষায় কথা বলবে, ক্লায়েন্ট এটা সেটা ওদিক সেদিক কথাবার্তা বলবে, কাজের থেকে অকাজের কথা বেশি কথা বলবে। তো কনফ্লিক্ট লেগে যেতেই পারে। তো আপনাদেরকে এটাকে ম্যানেজ করতে হবে, ম্যানেজ করে সুন্দর একটা সিস্টেম বা সুন্দর একটা কনফ্লিক্ট সলিউশনে আমাদেরকে আসতে হবে। এবং লাস্টলি হইতেছে এনশিওর ট্রেনিং এন্ড সাপোর্ট, যে যখন সিস্টেমটা লঞ্চ হয়ে গেল তাদেরকে প্রপার গাইডলাইন দিতে হবে যে এইভাবে সিস্টেমটা রান করতে হবে, এইভাবে ইউজ করতে হবে, একটা ইউজার ম্যানুয়াল দিয়ে দিলেন, ঠিক আছে, এক্সেট্রা এক্সেট্রা, তাদেরকে প্রপারলি মেনটেন করতে হবে। তো এইগুলো হচ্ছে বেস্ট প্র্যাকটিস, এগুলো ফলো করতে হবে, ফলো না করলে কিন্তু ইউজারের সাথে আপনার রিলেশনশিপ ভালো থাকবে না। ঠিক আছে, আপনাকে সিস্টেম ডিজাইন করতেছেন ইউজারের জন্য, তো ইউজারের সাথে আমার রিলেশনশিপটা বেটার থাকতে হবে, ভালো থাকতে হবে, তাহলে ইউজার আরেকটা প্রোডাক্ট দিবে আপনাকে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে আর প্রথম প্রোডাক্টটা দিয়েছে আর কোনো কাজ আপনি পাবেন না। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই আমাদের এই বেস্ট প্র্যাকটিস গুলাকে ফলো করতে হবে। বুঝে গেছে? কারো কোনো কনফিউশন আছে? ওকে, এখন হচ্ছে প্রথম ধাপে আমরা আছি। আমরা তো ইউজারের কাছে যাচ্ছি, ইউজারের থেকে রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হবে, সে একটা প্রবলেমের কথা আসতেছে, এই প্রবলেমের রিকোয়ারমেন্ট আমরা নিব। তো এটাকে আমরা বলতেছি রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, যে কিভাবে আসলে আমরা রিকোয়ারমেন্ট কালেক্ট করতে পারি, কি কিভাবে কালেক্ট করতে পারি, কি কি ওয়েতে কালেক্ট করতে পারি, প্রসেসটা কি। তো আমাদের রিকোয়ারমেন্ট এখানে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে একদম শুরুতেই আমাদের রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হবে। এটাতে আমাদের ডেভেলপমেন্ট কস্ট কমবে, আমাদের কমিউনিকেশন বেটার হবে। ঠিক আছে, আমরা টাইমলি প্রজেক্ট করতে পারবো, আমাদের প্রজেক্টটা ফেল হওয়ার সম্ভাবনা কমে যাবে। কারণ আপনি যখন আগে থেকে সবকিছু জানেন যে এই টাইম লাইনে এই বাজেটের মধ্যে এতটুকু ফিচার আমি করব, যেটা আগে থেকে যদি ফিক্স হয়ে যায়, আমার প্রজেক্ট ফেল হওয়ার সম্ভাবনা তখন কমে যাবে, কারণ আপনি সবকিছু ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করেই আপনি মাঠে নামছেন, কোর্স করতে বসছেন। সো এটা সম্ভাবনা, প্রজেক্টে পাস করার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। দ্যাটস ওয়াই আমাদের রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং ইজ খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের সিস্টেম ডিজাইনের ফার্স্ট পার্ট হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, রিকোয়ারমেন্ট কালেকশন করা, প্রপার ওয়েতে রিকোয়ারমেন্ট কালেকশন করা। বুঝে গেছে? তার কোনো কনফিউশন? ওকে, তো কি কি উপায় আসলে আমরা রিকোয়ারমেন্ট কালেকশন করব, প্রসেসটা কি? সবার প্রথমে হইতেছে ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি নাম শুনছেন, যে ওই যে দ্বিতীয় পথের সেতু করে নাই, ফিজিবিলিটি অ্যানালাইসিসে ফেল করছে। ঠিক আছে, এর জন্য আমাদের অন্য সাইড থেকে করছে। তো আপনি একটা কাজ আসছে, আসার পরে এটা কি আসলে করা পসিবল কিনা সেটাকে চেক করতে হবে। ঠিক আছে, আপনি আসলো, ঠিক আছে ভাই করে দিতেছি, এটা আসলে পসিবল কি পসিবল না সেটা অ্যানালাইসিসই করেননি, তাহলে কিন্তু আপনার প্রজেক্টটা ফেল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। একটা প্রবলেম আসলো, প্রবলেমটা আসা মাত্র আপনাকে চিন্তা করতে হবে এটা করা পসিবল কিনা। তো এই যে আপনাদের ক্লাসরুমের অ্যাটেন্ডেন্স চলতেছে, ঠিক আছে, তো ক্লাসরুম অ্যাটেন্ডেন্স নিয়ে একটা ডিভাইস লাগানোর চিন্তা আমরা অনেক আগে করছিলাম, কিন্তু এটা এখনো আলোর মুখ দেখে নাই, কারণ ওইটা এখনো ফিজিবিলিটি অ্যানালাইসিসে চলতেছে।
যেটা আসলে আমরা যদি বসাবো এটা কি আসলে বসালে লাভ আছে কিনা। যেমন আমরা যদি আইডি কার্ড দিলাম, আইডি কার্ড পাস করলেন, আপনি বাইরে থেকে পাস করে বাড়ি চলে গেলেন, ঠিক আছে, ক্লাসরুমে ঢুকলেনই না, ঠিক আছে, মনে করেন প্রত্যেকটা ক্লাসরুমে আমাদের কার্ড বসাইছে আর কি, ঠিক আছে। তো এটা হইতেই পারে। তো এটা আসলে করলে পরে আপনারা আসলে এটা ফিজিবিলিটি অ্যানালাইসিস, আমরা তো এখানে অনেক টাকা খরচ প্রত্যেকটা রুমের সামনে যদি আমরা হার্ডওয়্যার বসাই, এখন তো নিচে আছে। তো আরো বেটার সলিউশনের জন্য আমরা বললাম যে না ঠিক আছে, রুমে রুমে আমরা হইতেছে কার্ড সিস্টেম বসাবো, যে রুমে কার্ড দিয়ে মানুষজন ভিতরে ঢুকবে, হ্যাঁ ঠিক আছে, স্টুডেন্ট টাইম মতন ক্লাসে ঢুকছে, ফাঁকিবাজি কমে যাওয়ার জন্য, ঠিক আছে। কিন্তু যদি এটা পসিবল না হয়, আপনারা বাইরে থেকে চলে গেলেন পাস করে, তাহলে তো এটা আসলে কোনো লাভ হলো না, তাই না? তো আমাদেরকে আগে কি করতে হবে, এই একটা জিনিস ইমপ্লিমেন্ট করার আগে, শুরু করার আগে ফিজিবিলিটি অ্যানালাইসিস করতে হবে, যে আমি যে এখানে 1 কোটি টাকা খরচ করব, এই 1 কোটি টাকা খরচ করলে পরে আমি কি আসলে বেনিফিটটা পাবো কিনা, এটা কি আসলে আলোর মুখ দেখবে কিনা, সফল হবো কিনা, এটা হইতেছে আমাদেরকে সবার প্রথমে চেক করতে হবে। তো একটা প্রবলেম আসলেই সাথে সাথে এটাকে একসেপ্ট করে ফেলা যাবে না। ইউজার বলবে, ক্লায়েন্ট বলবে, কিন্তু আপনাকে আগে চিন্তা করতে হবে যে এটা আসলে আপনার দ্বারা সম্ভব কিনা, করলে আসলে ঠিক হবে কিনা, করতে পারবেন কিনা, সেটা হইতেছে আমাদের ফিজিবিলিটি স্টাডি। বুঝা গেছে? তো এই ফিজিবিলিটি স্টাডির সাথে অনেক কিছু রিলেটেড থাকতে পারে। আপনার টাইম লাইন, মানে কতদিনের মধ্যে প্রজেক্ট করতে হবে, আপনার বাজেট ইস্যু থাকতে পারে, লিগাল ইস্যু থাকতে পারে, যে এটা কি আসলে অ্যালাউড কিনা। যেমন আপনি যদি বাংলাদেশের মার্কেটে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেন, এটা অ্যালাউড হবে না, ঠিক আছে। তো আপনাকে লিগাল ইস্যু গুলো চিন্তা করতে হবে। তো এটাকে আমরা বলতেছি ফিজিবিলিটি স্টাডি। বুঝে গেছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে রিকোয়ারমেন্ট কালেকশন, যে আমরা স্টেক হোল্ডার থেকে বিভিন্ন ভাবে তার সাথে কথাবার্তা বলে, গল্প করে, ঠিক আছে, বিভিন্ন ভাবে কি করব, রিকোয়ারমেন্টটা কালেকশন করবো। এটা যদি কি কি উপায়ে কালেক্ট করবো এটা আমরা পরে একটু আসতেছি। তারপর হচ্ছে আমরা হচ্ছে রিকোয়ারমেন্ট গুলাকে কালেক্ট করব, যে এই জিনিসগুলো সে চাচ্ছে, সে কি চাচ্ছে সেটাকে আমরা কালেক্ট করব, যেটা এটা সে চাচ্ছে। দেন হচ্ছে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। রিকোয়ারমেন্ট কালেক্ট করার পর আমাদের নোট ডাউন করে লিখে রাখতে হবে সুন্দর একটা ফরম্যাট, যে ভাই আমরা এটা এটা বলছেন, এই যে দেখেন এটা হচ্ছে মিটিং মিনিটস, এটা এটা আপনি চাচ্ছেন। কারণ কালকে এসে যদি সে পোল্টি নেয়, তাহলে পরে সে, এটা তো আপনার মনে করেন যে এগ্রি করতে পারবে, করলো না, তখন আপনি কি করবেন? আপনি কোটি টাকার বিজনেস করতেছেন, সে এগ্রি করলো না, তাহলে আপনার প্রজেক্ট ড্যামে গেল না, আপনার টাইম নষ্ট হচ্ছে না। তো সবকিছু ডকুমেন্টেড থাকতে হবে, এটাকে বলি আমরা এসআরএস ডকুমেন্ট, ঠিক আছে, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। তো এই ডকুমেন্ট কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখবো। সো এটা হইতেছে আমাদের পার্ট, যে প্রথমে রিকোয়ারমেন্ট তার থেকে কালেক্ট করবো সামহাও, দেন হইতেছে আমরা এটাকে নোট ডাউন করবো, একটা ডকুমেন্টে সুন্দর করে নোট ডাউন করবো। তো নোট ডাউন করার পরে যে জিনিসগুলা আমরা এগ্রি করছি, সকল পক্ষ এগ্রি করছে, এই সবকিছু আমরা কি করব, তাদের থেকে সাইন করে নিব, ভেরিফাই করব যে ভাই এটা এটা চাইছেন, দেখেন আমরা কি ঠিকঠাক ভাবে নোট করছে কিনা, ডকুমেন্ট করছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে, দুই পক্ষ মিলে এগ্রি করি, আচ্ছা ঠিক আছে এটাই আমরা বানাইতে চাচ্ছি, দেন দুইজনে মিলে দুইটা অটোগ্রাফ দিয়ে দিব, হ্যাঁ এটা আমরা বানাইতে যাচ্ছি। ওকে। সো এই হচ্ছে আমাদের ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন। তো লাস্টলি কি হবে, রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট। মনে করেন 2 দিন পরে ভদ্রলোক বললো যে ভাই আপনি তো এই জায়গায় সেভ বাটন দিচ্ছেন, আমি এখানে আপডেট বাটন চাচ্ছি, বলতেই তো পারে, আপনি তো আর পিটাতে পারবেন না, তাই না? তাইলে পরে কি হবে, আপনি তাকে সেকেন্ড ভার্সনে নিয়ে আসবেন, যে ফার্স্ট ভার্সনে সে বলছিল যে সেভ বাটন চায়, সেকেন্ড ভার্সনে সে বলছে এখানে সে আপডেট বাটন চায়, এবং ক্লিয়ারলি এখানে মেনশন থাকতে হবে সে কখন, কবে, কি বলছে, ঠিক আছে। এটাকেই বলতেছে আমরা রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট, ভার্সন কন্ট্রোল করা, যে আগে এটা ছিল, পরবর্তী ভার্সনে অমুক এটা বলছে। তো এগুলোর প্রপার ফ্লো আছে, প্রপার গাইডলাইন আছে, এগুলো আমরা দেখবো ল্যাবে যে কিভাবে কিভাবে আসলে করতে হয়। তো এটা হইতেছে আমাদের প্রসেস, যে আগে আমরা ফিজিবিলিটি স্টাডি করব, যে উনি যেটা চাচ্ছে এটাকে আমরা আসলেই করতে পারবো কিনা, করতে পারলেই তার থেকে রিকোয়ারমেন্টটা প্রপারলি কালেক্ট করব। তো রিকোয়ারমেন্টটা কালেক্ট করে সুন্দরভাবে নোট ডাউন করব, নোট ডাউন করে দুই পক্ষ মিলে ভেরিফাই করে হ্যাঁ এইটাতে আমরা এগ্রি করব, এবং এটাকে আমরা সবসময় একটা সুন্দর একটা ম্যানেজমেন্টের মধ্যে রাখবো, কোনো কিছু চেঞ্জেস নোট ডাউন করে ভার্সন কন্ট্রোল করে লিখে দিব। ক্লিয়ার প্রসেসটা? তার কোনো কনফিউশন? ওকে। না না না, ওই টিম করবে, ঠিক আছে, এটা আলাদা টিম থাকে, বিজনেস অ্যানালিস্ট টিম থাকে যারা আসে, সেলস পার্সনরা থাকে মোটামুটি, ঠিক আছে, অনেকে বিজনেস অ্যানালিস্ট বলে আর কি। আচ্ছা, এখন এই যে ফিজিবিলিটি স্টাডির কথা বললাম, একদম প্রথম ধাপ, ঠিক আছে। তো এই প্রথম ধাপে আসলে কি কি ফিজিবিলিটি অ্যানালাইসিস আমাদের করা উচিত, যে কি কি ভাবে এটা সম্ভব কিনা। সবার প্রথমে এটা টেকনিক্যাল ফিজিবিলিটি টেস্টটা করতে হবে, যে এটা কি আসলে টেকনিক্যালি পসিবল কিনা। হইতে পারে আপনি একটা প্রজেক্ট নিয়ে আসছেন, যেটা ক্লায়েন্ট যাচ্ছে যে যেটা জাভাতে করতে চায়, কিন্তু আপনার কোম্পানিতে জাভার লোক নাই,
তাহলে এটা আপনার দ্বারা টেকনিক্যালি পসিবল না, সেই প্রজেক্ট নেওয়া যাবে না। বুঝে গেছে? সো এরকম যে আপনি একটা জিনিস চাচ্ছেন, যেটা চাচ্ছেন সেটা কি আসলে টেকনিক্যালি আপনার দ্বারা করা পসিবল কিনা, বা উনি যে প্রজেক্টটা চাচ্ছে সেই প্রজেক্টটা টেকনিক্যালি হওয়া পসিবল কিনা, সেটাকে আগে অ্যানালাইসিস করতে হবে। যেমন একটা মনে করেন আপনাদের সিস্টেমে কেউ একজন চাচ্ছে যে ক্লাস অ্যাটেন্ডেন্স নিয়ে যেহেতু বলতেছিলাম এটা নিয়ে বলি। একটা মিনিট। বলো। কমায় কয়টা দিছে? স্টপেজ কমায় দেখ, বাট রোড তো ঠিক আছে। কাকে দিছো? আ- আচ্ছা রেখে দাও, দেওয়া লাগবে না, কালকে দিব না। ওকে। ওকে, মনে করেন একটা ডিভাইস আমরা চয়েস করলাম ক্লাস অ্যাটেন্ডেন্স এর জন্য, যে এই ডিভাইসটা আমাদেরকে বললো ভাই যে ভাই তুমি এই ডিভাইসটা ব্যবহার করো, যে ডিভাইসটা লাগাই দাও। এখন এই ডিভাইসটা আসলে আমাদের যে সিস্টেম আছে সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড না। মানে মনে করেন ইপিআই যারা বুঝেন তারা বুঝতে পারবেন, যে তারা ধরেন যে এপিআই প্রোভাইড করতেছে, তাহলে তো আমরা ইউএমএস এর সাথে কানেক্ট করতে পারবো না। তো এই যে একটা ডিভাইস আমি চয়েস করতেছি, এই ডিভাইসের সাথে আমাদের সিস্টেমটা কম্পিটেবল কিনা, এটা কি ব্যবহার করা যাবে কিনা, সেটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। যে প্রত্যেকটা জিনিসই আমাদেরকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে এই প্রত্যেকটা জিনিস আসলে কানেক্টেড কিনা। যদি কানেক্টিভিটি পসিবল হয় এবং কম্পিটেবল হয়, তখনই আমরা বলবো যে এটা টেকনিক্যালি জিনিসটা পসিবল। তো অপারেশনাল কোনো চ্যালেঞ্জ আছে কিনা, যে আপনি একটা ডিভাইস নিয়ে আসলেন, ডিভাইস আনার পরে 6 মাস পরে আপনি আর সাপোর্ট দিতে পারতেছেন না, ঠিক আছে, কিন্তু আপনাকে 1 বছর সাপোর্ট দিতে হবে, কিন্তু ডিভাইসের সাপোর্ট 6 মাস, তাহলে তো এটা অপারেশনালি এটা পসিবল হবে না। সো আপনাকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে যে লং টার্মে কি আপনি এটা সাপোর্ট দিতে পারবে কিনা। ইকোনমিক ফিজিবিলিটি চিন্তা করতে হবে, যে ইউজার যেটা চাচ্ছে, ইউজার অলওয়েজ চাবে যে কম দামে প্রজেক্টটা করাই ফেলতে, তো আপনি কি আসলে ওই বাজেটের মধ্যে করতে পারবেন কিনা সেটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। লিগ্যাল ফিজিবিলিটি, যে আমাদের রুলস এন্ড রেগুলেশন আমাদের ইসের মধ্যে যায় কিনা, লিগ্যাল কোনো ইস্যু আছে কিনা, যে এই জিনিসটা করলে আমরা কোনো প্রবলেমে পড়ে যাবো কিনা আইনগত, সেই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে। এবং লাস্টে শিডিউল ফিজিবিলিটি, যে আপনি আসলে এই টাইম লাইনের মধ্যে করতে পারবেন না, এই বাজেট এই টাইম লাইনের মধ্যে আসলে করতে পারবেন কিনা। তো এই 5টা ফিজিবিলিটি যদি আপনি মেনটেন করেন, তাহলে সবকটা যদি ইয়েস হয়, হ্যাঁ সবকটাতে আমি পারতেছি, তাহলে আমরা কিন্তু রিকোয়ারমেন্ট কালেক্ট করতে বসবো, আদারওয়াইজ রিকোয়ারমেন্ট কালেকশনে আমরা যাব না। বুঝে গেছে? তো এই 5টা পয়েন্ট আমাদের প্রজেক্টটা শুরু করার আগেই চিন্তা করতে হবে যে এটা আমরা করতে পারবো কিনা। বুঝে গেছে? আমরা যে কালেক্ট করবো, এখন রিকোয়ারমেন্ট কালেক্ট করতে বসলাম, ধরে নিতেছি সব কয়টা পয়েন্ট আমরা ইয়েস, হ্যাঁ আমরা ফিজিবিলিটি স্টাডিতে দেখলাম সব কয়টাতে এলিজিবল হয়েছে। তাহলে এখন আমাদের ইতে বসতে হবে, রিকোয়ারমেন্ট কালেকশনে বসতে হবে। তো রিকোয়ারমেন্ট কালেকশনের সময় আমরা কি কি ওয়েতে রিকোয়ারমেন্ট কালেক্ট করতে পারি, আরো অনেক ওয়েতে পারেন, সমস্যা নেই, বাট এখানে কিছু পার্ট বলা আছে। যে ওনাদের সাথে ইন্টারভিউতে বসতে হবে, যে ভাই কি কি চাচ্ছেন আপনি, আপনি আপনার ভাষায় বলেন। সে তো টেকনিক্যালি বলবে না, সে বলবে যে যে ভাই আমার তো এখানে এই প্রবলেম হইতেছে, আমি তো এখন ম্যানুয়ালি এটা করতেছি, আমার 1 ঘন্টা টাইম লাগতেছে, আমি এটা একটু তাড়াতাড়ি করতে চাই, ঠিক আছে, আমাকে তো অনেক বকাঝকা করতেছে, অনেক টাইম লেগে যায় এই কাজ করতে, তো এইগুলো আমাকে একটু অটোমেট করে দেন যাতে ক্লিক করলে চলে আসে, ঠিক আছে, এরকম বুমজুম কথাবার্তা বলবে। তো এটাই বলতেছে আর কি ইন্টারভিউ। তো প্রত্যেকটা অফিসের সাথে এই স্টেক হোল্ডারদের সাথে, যারা যারা এই সিস্টেমটার সাথে জড়িত, সবার সাথে আপনার বসতে হবে, ওয়ান টু ওয়ান বসেন, গ্রুপে বসেন, অফিস ওয়াইজ বসেন, সবার সাথে আপনার বসতে হবে। আপনি বিভিন্ন সার্ভে করতে পারেন, তাদেরকে কোয়েশ্চেন দিতে পারেন, যে ভাইয়া কয়জন মনে করেন যারা সিস্টেম ওনার, তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি আপনার সিস্টেম কতজন ইউজ করতে পারে, ঠিক আছে, 1 বছর পরে কয়জন স্টুডেন্ট আপনার এখানে থাকতে পারে, কয়জনের জন্য আসলে সিস্টেমটা বানাবো। বিভিন্ন রকমের কোয়েশ্চেন আপনাকে করতে হবে, সার্ভে এবং কোয়েশ্চেনের মধ্যে আপনি এই জিনিসগুলা বলবেন। অবজারভেশন যদি থাকে, আপনি তাদেরকে অবজারভেশন দিবেন যে আপনার ওয়ার্ক ফ্লোটা কি, এখন এই যে আপনি যে গ্রেড সাবমিট করতেছেন, এই গ্রেড সাবমিশনের ওয়ার্ক ফ্লোটা কি বলেন, তাহলে পরে আপনাদেরকে ডিজিটালাইজ করতে পারবেন। সো আগে আপনাকে ওয়ার্ক, তারা কিভাবে কাজ করে সেই জিনিসগুলোকে আপনার আগে কি করতে হবে, জানতে হবে, দেন আপনি সেটাকে ডিজিটালাইজ করেন বা অটোমেশন করেন বা যেটাই করেন। সো এই অবজারভেশন গুলো জানতে হবে। তো তারপরে ওয়ার্কশপ নিতে পারেন বিভিন্ন, তারপর তাদেরকে বিভিন্ন প্রোটোটাইপিং করে আঁকি ঝুঁকি করে দেখাতে পারেন যে ভাই আপনি কি আসলে এটাই চাচ্ছেন, এটার কথাই বলতেছেন, ঠিক আছে, কনফার্ম হইতে হবে যে আসলে ইউজার যেটা বলতেছে আপনি সেটা সঠিকভাবে বুঝছেন।
উনি একটা বললো আপনি একটা বুঝছিলেন, সেটা কিন্তু হওয়া যাবে না। সঠিক জিনিস বুঝে আসতে হবে যে হ্যাঁ এটাই হচ্ছে ইউজার চাচ্ছে। ঠিক আছে, সো ইউজার কেসেস, ইউজার স্টোরেজ বিভিন্ন রকম ভাবে তারা কি করবে বলবে, আপনাদের এগুলাকে সুন্দরভাবে অ্যানালাইসিস করে রাখতে হবে যে এই জিনিসগুলো ইউজার চাচ্ছে বলতেছে। কোনোটা পসিবল হবে, কোনোটা পসিবল হবে না, বাট আপনি সবকটা নোট ডাউন করবেন। পরবর্তী স্টেজে আমরা কি করব, এই জিনিসগুলাকে বাদ দিয়ে দিব বা কোনোটা অ্যাড করব, এগুলো পরবর্তী স্টেজে। বাট যখন আপনি ইন্টারভিউ নিতেছেন সবকিছু নোট ডাউন করে রাখতে হবে যে ইউজার এটা চাইছে, ইউজার এটা চায় না। ঠিক আছে, পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো ডান পাশে যেটা আছে রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন, প্রথমটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট। এই দুইটা খুব ইম্পর্টেন্ট, ফাংশনাল রিকোয়ারমেন্ট এন্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। ফাংশনাল রিকোয়ারমেন্ট কি, ইউজার যেটা বলে যে আমার একটা ফিডব্যাক ফর্ম লাগবে, আমার একটা আহ, কি বলে হোম পেজ লাগবে, আমার একটা কন্ট্যাক্ট পেজ লাগবে। ঠিক আছে, ইউজার যেটা আপনাকে বলতেছে, যেটা দেখা যায় আপনি দিতে পারবেন। ঠিক আছে, আমার একটা অ্যাবাউট পেজ লাগবে, ঠিক আছে, আমার এই সেকশন লাগবে যেটা স্লাইড করবে, ইউজার এইভাবে বলবে। সেগুলো হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট, যে একটা সিস্টেমের চলতে গেলে পরে যে জিনিসগুলো মেইনলি রিকোয়ারমেন্ট, মানুষজন দরকার, মেইন রিকোয়ারমেন্ট, সেই জিনিসগুলোকে বলি আমরা ফাংশনাল রিকোয়ারমেন্ট। যে ইউজার হোম পেজ চায়, অ্যাবাউট পেজ চায়, কন্ট্যাক্ট পেজ চায়, কন্ট্যাক্ট পেজে একটা ফর্ম চায়, ঠিক আছে, এক্সেট্রা এক্সেট্রা। এই জিনিসটাকে হচ্ছে আমরা ফাংশনাল রিকোয়ারমেন্ট, যেগুলো আসলে দেখতে পারবেন। নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলা কি, যেগুলো সাধারণত দেখা যায় না। কিরকম, যে অ্যাডভাইজিং সিস্টেমের সময় আমার সিস্টেম ডাউন যাতে না হয়ে যায়। ঠিক আছে, আমাদের কোনো এই সিস্টেম যাতে হ্যাক না হয়ে যায়। ঠিক আছে, আমাদের এখানে যেন 1000 ইউজার লগ ইন করতে পারে বা 1000 ইউজার থাকতে পারে। ঠিক আছে, আমার এই সিস্টেমটা যাতে ইজিলি ইন ফিউচারে স্কেল করা যায়, স্কেল আপ করা যায়, মেনটেন ইজিলি করা যায়। এই যে জিনিসগুলা যেগুলো আসলে দেখা যাইতেছে না, ঠিক আছে, কিন্তু আপনি বলতেছেন যে এই জিনিসগুলোকে আমরা বলতেছি নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। বুঝে গেছে? ফাংশনাল রিকোয়ারমেন্ট কি, যেগুলো আপনি ফিচার হিসেবে ডিক্লেয়ার করতেছেন যে এটা আমার ফিচার, হোম পেজ লাগবে, অ্যাবাউট পেজ লাগবে, এক্সেট্রা এক্সেট্রা। নন ফাংশনাল হইতেছে যে আমার রিলায়েবিলিটি যাতে ভালো থাকে, আমার সার্চিং এ যদি করে আমারটা সবার ফার্স্টে দেখাবে। ঠিক আছে, এই জিনিসগুলোকে আমরা বলতেছি নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। ক্লিয়ার দুইটা জিনিস? আচ্ছা। আর কনস্ট্যান্ট জিনিসগুলো হচ্ছে যে আপনি কোন টেকনোলজি ইউজ করতে যাচ্ছেন, আপনি জাভা ইউজ করতে যাচ্ছেন নাকি পিএইচপি ইউজ করতে যাচ্ছেন, ঠিক আছে, আপনার লিগ্যাল কোনো কনস্ট্যান্ট আছে কিনা, এই জিনিসগুলোকে বলি আমরা কনস্ট্যান্টস। আর লাস্টে হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে সবকিছু মিলে আমরা যে জিনিসটাকে একসেপ্ট করলাম, কোনো জিনিস একসেপ্ট করছি, কোনো জিনিস একসেপ্ট করি নাই, আমরা বললাম যে এই জিনিসটা এই কারণে একসেপ্ট করলাম, এই জিনিসটা এই কারণে একসেপ্ট করলাম না, এগুলাকে বলতেছি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, যে কি কি হইলে পরে আমরা এই রিকোয়ারমেন্টটাকে একসেপ্ট করব, কি না হলে একসেপ্ট করব না। বুঝে গেছে? কার কোনো কনফিউশন? হুম, হুম, অবশ্যই জানাবেন, অবজারভেশন দিবেন আপনার। হ্যাঁ, মিস করতেই পারে। না না না, ওইটা বলা যাবে না, মানে আপনি বলতেই পারেন, এটা কি আপনার ইন্টারভিউতে এসে বলবেন আর কি, কিন্তু যা বলবেন সব আগে আগে বলে নিতে হবে। ঠিক আছে, না ওটা দিবেন না, না ওটা ওখানেই বাদ। ঠিক আছে, এই স্টেজ পর্যন্ত আপনি সবকিছু করতে পারবেন, যখনই আপনার পরবর্তী স্টেজে চলে গেছেন যা হয়েছে শেষ। ঠিক আছে, যেটা মনে থাক না থাকলেও শেষ। হুম, হুম, এই টাইপের কথা বলা যাবে না, স্পেসিফিক হইতে হবে। আমি এই ফিচার চাই, এই ফিচার চাই, এই ফিচারের মধ্যে এটা এটা চাই, স্পেসিফিক। হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট থাকবে। বুঝে গেছে? কোনো ভেগ কথা বলা যাবে না। ওকে, কোনো ভেগ কথা বলা যাবে না যে অমুক তমুক অমুক জায়গায় আছে ওইটা লাগবে, তমুক জায়গায় লাগছে এটা লাগবে। স্পেসিফিক ভাবে লাগবে যে ওই জায়গায় যেটা আছে ওইটাই আপনি লিখে ফেলেন যে এই জিনিসটা আমি লাগবে, এইভাবে এইভাবে ওইটা আছে। ঠিক আছে, বাট ওই ওই জিনিসটা লাগবে এটা বলা যাবে না। ঠিক আছে, এরকম না, শুধু স্পেসিফিক যে এইটা আমার লাগবে। বুঝে গেছে? কারো কোনো কনফিউশন? ফাইন, ওকে। এই যে এই স্টেজে আমরা যেটা করব, আমরা ভেরিফাই করব, যেটা আমরা প্রথমে বলতেছিলাম যে প্রত্যেকটা পয়েন্ট, সবার থেকে ইন্টারভিউ নিছি, সার্ভে করছি, অবজারভেশন দিছি, এক্সেট্রা এক্সেট্রা সবকিছু আমরা কি করব, ভেরিফাই করে দেন হইতেছে আমরা
ভ্যালিডেট করে দেখবো যে সবকিছু যেটা ঠিক আছে সবকিছু আমরা ভ্যালিডেট করে তাদেরকে দেখাবো, যে এটাই হইতেছে আমাদের এসআরএস, একটা সিস্টেম রিকোয়ারমেন্ট, ইউজার সিস্টেম রিকোয়ারমেন্ট। ওকে, তো এরপরে যখন আমাদের কোনো চেঞ্জেস এর প্রয়োজন হবে সবকিছু আমরা ট্র্যাক গুলা রাখবো, যে এইটা এটা চেঞ্জেস হয়েছে, এই ভার্সনে এটা চেঞ্জ হয়েছে, এই সবকিছু আমাদের নোট ডাউন করে রাখতে হবে যে কোন কোন ভার্সনে কি কি চেঞ্জ হয়েছে, যাতে ইজিলি আপনাকে বলতে পারে। কোনো কারণ একটা ইউজার মনে করেন বলছে যে এটা মানে আমরা অ্যাপ্রুভ করছি যে এই জিনিসটা চেঞ্জ হয়েছে, ইন ফিউচার আরেক ইউজার এসে বলতে পারে যে ভাই আপনি তো এটা বলছিলেন, এটা তো চেঞ্জ করে ফেলছেন, এটা তো আমরা এটা চাইনি। যাতে আপনি প্রপারলি বলতে পারেন যে অমুক ডেটে অমুক জন এটা বলছে চেঞ্জ করতে, আমরা এই কারণে চেঞ্জ করছি, এটা চেঞ্জেবল না। ঠিক আছে, সো টু দি স্পেসিফিক বলতে হবে। ওকে, সো এই জিনিসগুলো আসলে আমরা এতক্ষণ পর্যন্ত দেখছি যে আমাদের 5টা কোর কম্পোনেন্ট, কি কি সিস্টেম ডিজাইন হইতে পারে, স্টেক হোল্ডার কারা, রিকোয়ারমেন্ট কিভাবে নেওয়া যেতে পারে, এই পুরো জিনিসটা আসলে আমরা এই পর্যন্ত কভার করছি। তো এইটা ছিল লাস্ট ক্লাস, যেটা আমি কালকে পুরোটা কভার করি নাই। ওকে, তো আজকে হতেছে মেইন ল্যাব পার্ট। তো সবার ফার্স্টে যেটা আছে, ওকে, আজকে আমরা হ্যান্ডস অন সেশন করব। হ্যান্ডস অন সেশন মানে হইতেছে আমাদের যে প্রবলেম, ঠিক আছে, প্রত্যেকটা প্রবলেমটাই আসলে আমাদের সলিউশনে আসতে হবে, সেটাই আসলে আমরা কিভাবে আসলে এই এসআরএস এর মধ্যে আনবো, সেটারই ফার্স্ট পার্ট হচ্ছে আজকে, যে কিভাবে আমরা এই এসআরএস করতে পারবো আর কি। তো ফার্স্ট পার্ট হইতেছে আমাদের রিয়েলিটি চেক করা, যে এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটা আসলে সলভেবল কিনা, যেটা সলভেবল না সেটা তো আমরা করবোই না। ঠিক আছে, তো আমাদের টার্গেট হবে হচ্ছে আমরা তো সবাই মিলে একটা প্রজেক্ট করবো, প্রজেক্ট ডিজাইন করবো আমরা বলতেছিলাম। তো আমরা আজকে সবাই একটা প্রজেক্ট চয়েস করব, ঠিক আছে, এখনই, যে রিয়েল লাইফ প্রবলেম চয়েস করব, এটাকে চিন্তা করবো যে এটা কি আসলে রিয়েলিটিতে সম্ভব কিনা। ঠিক আছে, সো না না আসতেছে, এটা একটু পরে আসতেছে, ঠিক আছে, যেটা যেটা নিয়ে এটা পরে আলাদা আসতেছে। তো আমাদের আসলে কি কি জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে, যে এখানে লেখা আছে আস্ক ইয়োরসেলফ যে হোয়াট ফিলস রিপিটিটিভ অর অ্যানোয়িং। মানে আপনি কিন্তু ইউজার হিসেবে প্রথমে চিন্তা করবেন যে আমার এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে আমি আসলে সলিউশন করতে চাচ্ছি কিনা। ঠিক আছে, মনে করেন কোর্স অ্যাডভাইজিং সিস্টেমটা আপনার যত প্রবলেম, কোর্স অ্যাডভাইজিং সিস্টেম এখন আবিষ্কার হয়নি, তাহলে আগে কি হইতো, আগে তাইলে 100 জন স্টুডেন্ট লাইনে দাঁড়ায় যেত, তাহলে এটা সবার জন্য অ্যানোয়িং, আপনার নিচে যে বসে পড়তেন, যে আন্দোলন করতেন যে আমরা সিস্টেম চাই, এভাবে 100 জন দাঁড়ায় যেতে পারবো না। তাইলে আমাদের এই জিনিসটাকে সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা একটা প্রবলেম, এই প্রবলেমটাকে আমরা একটা সলিউশনে আনতে চাচ্ছি। ঠিক আছে, হোয়ার আর ম্যানুয়াল হ্যান্ডলস, মানে এটাকে ম্যানুয়ালি ডিল করা হইতেছে কিনা, কিভাবে ম্যানুয়ালি ডিল করা হইতেছে সেটা চিন্তা করতে হবে, যে এটাকে আসলেই ডিজিটালাইজেশন করা পসিবল কিনা, অটোমেট করলে এটাকে আসলেই আমাদের এই প্রবলেমটাকে সলভ করবে কিনা। মনে করেন একই জিনিসই আছে, মনে করেন এই আপনি এমন একটা সিস্টেম বানাইছেন যে ইউজার ওই কোঅর্ডিনেটর একজন একজন করে সলভ করতেছে, তাহলে ডিজিটালি কি হইলো, সে কিন্তু আপনারা লাইনে দাঁড়ায় রয়েছেন, সে সিস্টেম থেকে আগে খাতায় লিখতো, এখন কম্পিউটারে একটা একটা ক্লিক করতেছে, প্রবলেম কিন্তু সলভ হয় না। ঠিক আছে, সো আপনাকে প্রবলেমটা সলভ করা যাবে কিনা, এটা কিভাবে সলভ করতে হবে সেটাকেও কিন্তু জিজ্ঞেস করতে হবে। কতদিন পর পর, বা এটা কি সবসময় প্রবলেমটা হচ্ছে কিনা, এটাও ইম্পর্টেন্ট। মনে করেন একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা মনে করেন মাসে একবার, সপ্তাহে একবার, বছরে একবার হইতেছে, এই প্রবলেমটার জন্য তো আমরা সলভ করতে যাব না, এটা একবারের জন্য মনে করেন সলভ করা লাগলে পরে এটা তখন সাথে সাথে সলভ করে দেবো, এটার জন্য কি আমি ইনভেস্ট করতে যাব, ইনভেস্ট করতে যাব না, সিস্টেমটাও ইউজফুল হবে না। তো যে জিনিসটা রিপিটেডলি প্রবলেম ক্রিয়েট করতেছে সেই জিনিসগুলোকে আমরা সাধারণত সলভ করার চেষ্টা করি, আর যেগুলো রিপিটেড প্রবলেম হয় না সেগুলোকে আমরা সাধারণত সলভ করি না, এটা ম্যানুয়ালি করে ফেলি। তো এটা হচ্ছে আগে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যেটাকে আসলে আমরা সলভ করতে চাচ্ছি কিনা, এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। সো আপনি যখন রিকোয়ারমেন্ট কালেকশন করতে যাচ্ছেন, রিকোয়ারমেন্ট কালেকশন করার আগে আপনাকে আগে বুঝতে হবে যে আমার যদি প্রবলেমটা হইতো আমি কি করতাম। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই হইতেছে আগে আমাদেরকে নিজেদের প্রবলেমটা নিয়ে চিন্তা করতে হবে, নিজেদের প্রবলেম নিয়ে আগে চিন্তা করব, তাইলে অন্যের প্রবলেম আমি বুঝতে পারবো যে সে ভাই এই প্রবলেম ফেস করতে পারে। ওকে, তো সব প্রবলেমই আসলে আমরা কোডিং এর মাধ্যমে সলভ করার চেষ্টা করব না। ঠিক আছে, তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার নট ইকুয়াল টু ডেভেলপার। ঠিক আছে, আপনি ডেভেলপার না, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনার কাজ হচ্ছে প্রবলেমটাকে সলভ করা। এখন প্রবলেম সলভ করতে যে সবসময় কোডই লিখতে হবে ব্যাপারটা তা না। ঠিক আছে, তো এটা হচ্ছে দ্য বেস্ট কোড ইজ রাইটিং নো কোড। ঠিক আছে, সো
আপনাদের এরকম বিষয় হইতেছে আপনাদের কোড না লিখাটাই সবথেকে বড় সলিউশন, যে আপনি কোডটা না লিখে সলিউশন করে ফেলতে পারছেন। ঠিক আছে? So, আপনাদের যে সবচেয়ে কোড লিখতে হবে ওটা তা না। ওকে, তো এইটা হইতেছে ফার্স্ট পার্ট, যে আমাদেরকে আগে রিয়েলিটি চেক করতে হবে। তো এখন হইতেছে আপনারা কি করবেন, আপনারা নিজেদের কিছু প্রবলেম চিন্তা করবেন, নিজেদের রিয়েল লাইফ প্রবলেম। এটা আপনার নিজের প্রবলেম হইতে পারে, অন্যের কারো প্রবলেম হইতে পারে, আপনার ফ্রেন্ডের প্রবলেম হইতে পারে। যে প্রবলেমটা আমাদের আসলে সলিউশন করব কি না সেটা নিয়ে আগে চিন্তা করব। ঠিক আছে, তো আপনারা গুগল ডক খুলে ফেলবেন। গুগল ডকে আপনার আগে প্রবলেমের টাইটেলটা লিখবেন, যে এটা হইতেছে আপনি ভাবতেছেন। এটা কোনো চ্যাট জিপিটি ইউজ করা যাবে না, এআই ইউজ করা যাবে না, আপনার নিজের ভাষায় নিজের থিঙ্কিং এ চিন্তা করতে হবে। ঠিক আছে, তো চ্যাট জিপিটি যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনি প্রবলেমও বুঝবেন না, প্রবলেম নিয়ে চিন্তাও করতে পারবেন না। তো আগে প্রবলেম আইডেন্টিফাই করতে পারতে হবে যে এইটা হইতেছে আমার প্রবলেম। তো প্রবলেম আইডেন্টিফাই করার পরে আমরা প্রবলেমটাকে সলভ করব, ওই প্রবলেমটাকে সিস্টেম ডিজাইনে নিয়ে যাব। ঠিক আছে, সো প্রবলেম আইডেন্টিফিকেশন সবার প্রথমে করতে হবে। তো সবাই একটা গুগল ডক খুলে ফেলেন। গুগল ডকে সবার প্রথমে যেটা লিখবেন, আপনাদের প্রবলেমের টাইটেলটা লিখবেন। যেমন এখানে লেখা আছে স্টুডেন্ট ট্রান্সপোর্ট স্কেজুয়াল ইনএফিসিয়েন্সি, যে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের স্কেজুলিংটা যাতে মেনটেন করা যাইতেছে না, এটা ইনএফিসিয়েন্সি আছে। তো এটা কার জন্য হচ্ছে, কি হইতেছে, কত কবে হইতেছে, এই জিনিসগুলো হচ্ছে প্রবলেম ডিসক্রিপশনে লিখতে হবে, যে এই কারণে হইতেছে আমরা প্রবলেমটা করতেছি, প্রবলেম ফেস করতেছি। তারপর হচ্ছে হুজ প্রবলেম ইজ ইট, কে কে এই প্রবলেমটা ফেস করতেছে, কার কার জন্য আসলে আমাদের এই প্রবলেমটা অ্যারাইজ হইতেছে। দেন হাউ ইজ ইট সলভ নাও, এখন এটা কিভাবে সলভ হইতেছে সেটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। হোয়াই ইজ ইট ইনএফিশিয়েন্ট, যে এখন যে প্রবলেমটা সলিউশন হচ্ছে এটা কেন ইনএফিশিয়েন্ট, কেন আপনাকে ভাবতে হবে যে এটা এই কারণে আসলে আমরা চাচ্ছি যে এটাকে ডিজিটালাইজ করার জন্য বা এটার প্রবলেমটা সলভ করার জন্য। তো এরকম আপনাদেরকে নিজেদের ইন্ডিভিজুয়ালি নিজেদের চিন্তা করতে হবে নিজেদের লাইফ থেকে, যে আমরা কোন প্রবলেমটা নিয়ে কাজ করতে চাইতে পারি। তো সবাই একটা প্রবলেম টাইটেল দিবেন। প্রবলেম এখানে পাঁচটা যে পয়েন্ট আছে, এই পাঁচটা পয়েন্ট তৈরি করতে হবে। আপনাদের নিজেদের লাইফ থেকে চিন্তা করতে হবে যে কোন প্রবলেমটা আমরা সলভ করতে পারি। হ্যাঁ, হইতে পারে, হতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ওটা নিয়ে সমস্যা নাই। এই আপনার পিসি কই, অন করেন, অন করেন, অন্য পিসিতে বসেন। হ্যাঁ, আগে প্রবলেম খুঁজতে হবে, রাইট। কার লাইফে কি প্রবলেম আছে বলেন। হ্যাঁ, যে কোনো প্রবলেম। হ্যাঁ, ঠান্ডা লাগছে, এটা একটা প্রবলেম, এটার আমরা সলিউশন করা যেতে পারে। আমরা ফিজিবিলিটি স্টাডি করবো একটু পরে এই প্রবলেমটার। কি বলেন, লাইফে কোনো প্রবলেম নাই, এখানে কোনো চ্যাট জিপিটি ইউজ করা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, প্রবলেম এটা পরে আমরা চিন্তা করবো, টেকনিক্যালি সলভ করা যাবে কি যাবে না পরে, আগে প্রবলেম আইডেন্টিফিকেশন। যে এই প্রবলেম, এই জুম করেন, জুম করেন, লেখা জুম করেন সবার। ফন্ট সাইজ 20 দেন, 20, 22, 25 এরকম দেন ফন্ট সাইজ। সবার ফন্ট সাইজ চেঞ্জ করেন। হ্যাঁ হ্যাঁ, কিছু বললেন। হ্যাঁ, প্রবলেমটা বের করেন। যেমন আমাদের যে একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে সিট প্ল্যান নিয়ে একটা প্রবলেম ছিল, এক্সাম সিট প্ল্যান, যেটা যে লাস্ট ক্লাসে বলতেছিলাম। অতীতে কি হইতো, অতীতে মানুষজন সবাই একসাথে বসে, এখনো তো অবশ্য অন্যান্য ডিপার্টমেন্টে সবাই একসাথে বসে পরীক্ষা দিতেছে। এটাতে কি হইতেছে, মানুষজন চুরি চেট্টামি করতে পারতেছে, দেখে দেখে লিখতে পারতেছে, নকল হইতেছে। ঠিক আছে, তাহলে অন্য পিসি ইউজ করেন, ইসমাইলের পাসওয়ার্ডটা নেন। ঠিক আছে, তো এটা একটা প্রবলেম আমাদের, যে প্রবলেমটা আমরা
সলিউশন করতে চাইতে পারি, নাও চাইতে পারি, কিন্তু এটা একটা প্রবলেম। কি বলেন, লাইফে কোনো প্রবলেম নাই? অন্যের প্রবলেম নিয়ে চিন্তা করেন তাইলে, যে আপনার বাসার মুদির দোকানের কি প্রবলেম হইতে পারে, ঠিক আছে, আপনার টিচারের কি প্রবলেম হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, লেখেন লেখেন, লিখতে হবে। এক্সিস্টিং প্রবলেমও হইতে পারে, সমস্যা নাই, নিউ প্রবলেমও হইতে পারে। কোন একটা প্রবলেম চিন্তা করেন, সলিউশন হইতেই পারে, সমস্যা নেই। এই যে অনেকে অনেক প্রবলেম চয়েস করে ফেলছে, একটু পরে আমি বলবো কে কি প্রবলেম চয়েস করছে। দেখছেন চ্যাট জিপিটি স্যার আপনারা কতটা অসহায় হয়ে যাচ্ছেন, চিন্তা করে করতেই পারতেছেন না, ঠিক আছে। এই যে লেখা আছে প্রবলেম টাইটেল, একটা প্রবলেম টাইটেল লিখবেন, তার টাইটেলটা একটা সিম্পল প্রবলেম। যেমন এই যে এক্সাম রুটিন, এটা একটা প্রবলেম, যে আমাদের এক্সাম রুটিনের ইনএফিসিয়েন্সি আছে, এরকম আর কি। একটা টাইটেল দিবেন, যে কোনো একটা টাইটেল দিবেন। কার সার্ভিস বলে তো বোঝা যাবে না, সাথে কিছু একটা বলতে হবে, হ্যাঁ, যে কার সার্ভিসের এই জিনিসটা। বাট বেশি লং করা যাবে না, টাইটেলটা তো বেশি লং করলে আবার বোঝা যাবে না। তো আমাদের এই কোর্সটা পুরোপুরি চিন্তার কোর্স, থিঙ্ক করার কোর্স, ঠিক আছে। তো এইটাই হইতেছে প্রবলেম দিয়েই আসলে আমরা চিন্তা করা শুরু করতেছি। এই আপনি এখনো চিন্তা করতেছেন? ও, কংগ্রাচুলেশনস। হ্যাঁ হ্যাঁ, সব কটাই করতে হবে, এখানে 5টা অ্যান্সার আপনার ফিল আপ করতে হবে। আচ্ছা, ইউনিক প্রবলেম আনার চেষ্টা করলে পরে বেটার, খুশি হবো আর কি, ঠিক আছে। ডেসক্রিপশন লেখেন, তারপর হচ্ছে প্রবলেম ডেসক্রিপশন, মানে এই প্রবলেমটা, হ্যাঁ প্রবলেমটা সম্পর্কে 60 থেকে 80 লাইন লিখবেন, লাইন বলতেছি, মানে ওয়ার্ড বা একটা ডেসক্রিপশন লিখবেন, হোয়াট এভার। টাইম ম্যানেজমেন্ট এটা কি জিনিস? না 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 না, এটা হইলো না তো। টাইম ম্যানেজমেন্ট তো প্রবলেম হইলো না, স্পেসিফিক হইতে হবে, যে বাস টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে, এক্সাম্পল দিলাম আর কি। ম্যানেজিং a huge number of employees in a big company with a shiftable working system, নাইস। বাট টাইটেলটা একটু ছোট হইলে ভালো হইতো। আচ্ছা, ডেসক্রিপশনটা, এই কোম্পানি তো লট অফ এমপ্লয়ি নিডস টু ম্যানেজ দ্য টাইম শিডিউল। ওকে, হ্যাঁ ঠিক আছে, লিখতে থাকেন। রুটিন জেনারেট উইথাউট কনফ্লিক্ট কোর্স। ওকে ফাইন, কনফ্লিক্ট কোর্স, শুধু কোর্স, আচ্ছা ঠিক আছে, লিখেন, বুঝতে পারছি, বাট আরো স্পেসিফিক হইতে হবে। নিউ ফ্যাকাল্টি ট্রেনিং প্রোগ্রাম, ওই নিউ ফ্যাকাল্টি জয়েন্স। আচ্ছা ওকে, হ্যাঁ হইতে পারে, হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে লিখবেন? না, এটা কেমন হয়ে যায়, এটা তো হইলো না। না, বাংলা কেমন হইলো এটা? ওকে, ফ্যাকাল্টি বায়াসনেস, বাংলায় লিখতে পারলে ভালোই তো, কিন্তু বাংলায় তো লেখা যাবে না পরীক্ষার সময়, আপনি বাংলা ভাষায় লেখেন ইংলিশে, চিন্তা করে লেখেন। লোকাল বাস সার্ভিস, সুন্দর প্রবলেম। ডেইলি ক্লাস রুটিন, এটা কি জিনিস? নিজস্ব, লেখেন লেখেন, ডেসক্রিপশন লিখলে বুঝতে পারবো, হয়তো বা আপনার টাইটেল দেখে বুঝতেছি না। টাইটেলটা এমন টাইটেল হওয়া উচিত যেটা দেখলে পরে আসলে প্রবলেমটা সম্পর্কে ইজিলি বুঝে ফেলবো, যে আছে এই প্রবলেমটা, ঠিক আছে। সো স্পেসিফিক হওয়া উচিত, শর্ট এন্ড স্পেসিফিক।
এটা করতে পারছি, লিখতে পারতেছি। এটা একটা প্রবলেম। লিখতে চিন্তা পারতেছে করতে কিনা পারতেছি, লিখতে পারতেছি। এটাও একটা প্রবলেম। হ্যাঁ, ইউনিভার্সিটি বাস ট্রান্সপোর্ট পেমেন্ট ইস্যু। আচ্ছা, কার সার্ভিস ফর কার স্যার ওই যে এটা ওনার্স থেকে। দে ক্যান ম্যানেজ। এটা এত বড় টাইটেল হলে কেমন হবে? স্যার কিন্তু কার সার্ভিস নয়, কার কার সার্ভিস ফর সার্ভিস। ডিসপ্লে আইটেমস ইন বিগার শপস, এটা বুঝি নাই। স্যার মানে ওই যে আমি আপনার তাহলে আপনি বুঝুন। না না, মানে এই এমনি যে বুঝলেই তো হবে না, তো এটা তো ডকুমেন্টেড এই থাকবে। মনে করেন আপনি চাকরি ছেড়ে চলে গেছেন, এই ডকুমেন্ট কিন্তু থেকে যাবে। এটা কেমনে লিখবি ট্রাই করেন স্যার, মানে এটাই এই তো। যে মানে বড় বড় হচ্ছে হ্যাঁ, জিনিসপত্র স্টোর করা থাকে। হুট করে কোনো বায়ার আসলো, ওটা ধরেন কিনবে ওইখানে যে আমাদের মানে ওটা যে অনলাইন যে চেক করি, ওখানে প্রোডাক্টের ডিটেলস সব থাকলো, হুট করে দেখানো গেল যে কি কি আছে না আছে। বুঝি তো নাই প্রবলেমটা। তাহলে ধরেন যে আপনার একটা বই লাগবে। হ্যাঁ, আমার বই লাগবে। হ্যাঁ, বই তো অনেক শেলফে থাকে, হ্যাঁ। ওইটাতে অনেক বিষয় রয়েছে। হ্যাঁ। এখন হুট করে একজন আসলো যে আমার ওইটা লাগবে, আর ওইটাও খুঁজতে একটু টাইম লাগবে। ওইটা অনলাইন ভিত্তিক একটা ডিসপ্লে থাকবে আমার, হ্যাঁ, যে এখানে বইটার নাম সার্চ করবো, ওই বই সম্পর্কে যা জনরাটা আছে একবারে সব চলে আসবে। তাহলে বুক যে কোনো ফাইন্ডার হইতে পারে। স্যার বুক নিয়ে কাজ করতেছে না তো, আইটেম ফাইন্ডার এরকম type এর আচ্ছা। কাজ করতেছে। আচ্ছা, হইতে পারে। সুন্দর একটা নাম দেওয়া উচিত। নামটা একটু বলেন না? এ তো আমি বুঝতেছি না, আমিও তো বুঝতে চিন্তা করেন, চিন্তা করতে হইব তো। ক্যান কমপ্লিট এনি অনলাইন কোর্স রেগুলারলি। আচ্ছা, এটা আপনার প্রবলেম। ওকে। এক্সাম টাইম শিডিউলিং, আমারটা মেরে দিলেন কেন? ইনক্রিজ পেমেন্ট গেটওয়ে সিকিউরিটি অফ বিজনেস সলিউশন। ওকে, এটা একটা প্রবলেম। আব্দুল্লাহ কি প্রবলেম সিলেক্ট করছেন? জেনারেল ফ্যাকাল্টি ইভ্যালুয়েশন, ভ্যালিডিটি ইস্যু। আচ্ছা, ওকে ফাইন। অনেক বড় রচনা লিখে ফেলছেন, ওকে পরে শুনবো না। কোর্স ম্যাটেরিয়াল প্রিপারেশন এন্ড ইভ্যালুয়েশন, হোম টিউটর ম্যানেজমেন্ট। ওকে, ঠিক আছে। হুম। প্রবলেম ডিসক্রিপশন হচ্ছে মানে কি কি প্রবলেম হতে পারে ওটা হ্যাঁ, প্রবলেম ডিসক্রিপশনে যেটা বলা আছে সেটা হইতেছে আপনাকে ডিসক্রাইব করতে হবে যে এই প্রবলেমটা কি। ঠিক আছে, কোথায় ঘটতেছে, কার কাছে হইতেছে, ঠিক আছে, কতক্ষণ পর পর হইতেছে, ডিউরেশন কি, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো আর কি। এক্সাম্পল দিতে হবে। দিতে পারেন, অবশ্যই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি হয় কি, আপনি ভোট কাস্টিং, টোটাল ভোট কাস্ট গ্রেটার দেন টোটাল ভোটার। আচ্ছা, ওকে, হ্যাঁ, এটা সুন্দর প্রবলেম। স্যার ওরা জামাতে সাপোর্ট আমি ভাবছিলাম আপনি কবরস্থান নিয়ে কোনো প্রতিবেদন করে কিনা। ও, আপনার মাথায় আছে কিন্তু লেখে নাই। ও, ওইটাই মাথায় আছে। পলিটিক্যাল লিডার ইভ্যালুয়েশন সিস্টেম, হ্যাঁ, এটা সুন্দর। হুম। Semester class routine. Which universities are open credit courses? Those universities has not fixed routine or time schedule. হ্যাঁ, আর একটু ভালো সুন্দর করে লিখলে ভালো হইতো আর কি, আমি জোর করে বোঝার চেষ্টা করতেছি। হ্যাঁ, কারা কারা ফেস করতেছে এই প্রবলেমটা। কোন ই বড় করেন, ফন্ট বড় করেন, আমি একটু চোখে কম দেখি।
আপনি দেখি যাওয়ার প্রজেক্টে রয়ে গেছে। অ্যাডভান্স আছে। হ্যাঁ, অ্যাডভান্স যাওয়ার প্রজেক্টে রয়ে গেছেন। এটা কেমন কথা? আসলেই সমস্যা করে। সমস্যা তো ঠিক আছে, তো একই সমস্যা, শুধু চিন্তা করলে কেমন হবে? দুনিয়াতে কত রকমের সমস্যা আছে। হুজ প্রবলেম ইজ ইট মানে কে কে প্রবলেমটা ফেস করতেছে এখন? স্টুডেন্ট, টিচার, ওনার, লিসেন স্টুডেন্ট। তারপর হচ্ছে হাউ ইজ ইট সলভ নাও, এখন এই প্রবলেমটা কিভাবে সলভ হইতেছে, ঠিক আছে? এটা কি হুম হুম। 3 নাম্বার হুজ প্রবলেম, কার প্রবলেম এটা? মানে এই যে প্রবলেমটা লিখলেন, এটা আসলে কে কে ফেস করতেছে? স্যার টাইটেল ছোট করব। কি ছোট করব? টাইটেলটা ছোট করব। টাইটেল ছোট? এটা আস্তে আস্তে হয়ে যাবে, শুরু লেখেন আগে, চিন্তা করতে হবে, পুরোটাই থিঙ্কিং এর বিষয়। শেষ? 5টা পয়েন্টই? হ্যাঁ, 5টা লিখছি। আচ্ছা, আপনারটা হচ্ছে ম্যানেজিং ইন আ হিউজ নাম্বার অফ এমপ্লয়িজ ইন আ বিগ কোম্পানি উইথ আ শিফটেবল ওয়ার্কিং সিস্টেম। আচ্ছা, মানে আপনার অনেক বড় এক এমপ্লয়ি কোম্পানিতে, অনেক এমপ্লয়ি, এখানে হচ্ছে তাদের shift wise কাজ শিফট হয়। ওয়াইজ কাজ করতে, এটা এটা ম্যানেজ করতে প্রবলেম ফেস করতেছেন। ওকে, এই কোম্পানি উইথ আ লট অফ এমপ্লয়িজ এটা ম্যানেজ দ্য টাইম শিডিউল, রোজ, শিফট সোয়াপিং, ওয়ার্কিং ডেজ, অফ ডেজ, এক্সেট্রা। ওকে, ফাইন। এটা হচ্ছে সব এমপ্লয়ি, ফ্রেশার এমপ্লয়ি, টিম লিডস। ওকে, ওয়ার্কিং আন্ডার হিম, বার হাউ ইজ ইট সলভ নাও উইথ আ প্রপার ম্যানেজমেন্ট সিস্টেম। না না না, এখন কিভাবে সলভ হচ্ছে? মনে করেন এটা তো এখন আমরা সলভ করি নাই, আচ্ছা, মানে ঠিক আছে? সলভ এখন তো করার জোর, আগে কিভাবে হ্যাঁ, হচ্ছে? আগে কিভাবে হচ্ছে সেটা আর কি। তো সলভ করার পরে এটা সলভ হবে, সেটা ঠিক আছে। হয় ইজ ইট ইনএফিশিয়েন্ট। আচ্ছা, ওইটা আগে সলভ করেন, তারপরে এটা বোঝা যাবে। আপনি তো, এটা গুগল ডকে লিখতে হবে, এটা শেয়ার করতে হবে। হ্যাঁ, এটা কি ফিক্স থাকে, মানে এটার উপরে কাজ করতে হবে? না 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 না, এটার উপরে কাজ করতে এরকম না, আমরা জাস্ট আগে আইডেন্টিফাই করতেছি প্রবলেম, এটার জন্য আপনারা জন্য কাজ করবেন, এটা নিয়ে তো আমরা আরো অনেক আলোচনা করব। এই তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। চ্যাট জিপিটি থাকলে তো এতক্ষণে করে ফেলছিলেন। ই করেন, বড় করেন, এটা বড় করেন, দেখি না। ওকে, এক্সাম রুটিন, ক্লাস প্রবলেম। ওকে, ইন্টারভিউ প্রবলেম বলতে কার ইন্টারভিউ? আর জব লেগে তাহলে লেখেন জব ইন্টারভিউ, যে প্রবলেম সেটা লেখেন। এটা কি? কোনটা ভ্যালু? অটোমেট মাইক্রো ট্রেড ইন ক্রিপ্টো ট্রেডিং। অটোমেট মাইক্রো ট্রেড বলতে এটা তো বুঝি না আমি। মানে স্যার ও আচ্ছা, ওপেন আর ক্লোজ করতে হয়, ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। হ্যাঁ 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 হ্যাঁ, অল্প সেকেন্ডের মধ্যে করতে হয়, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এটা রিস্ক হয়ে যায়। যাই প্রবলেম তো প্রবলেমই, আগে থেকে সলিউশন আসলে কেমনে যাবো? Implementation work station manually like in the Excel system, okay, nice, or other data entry software like that with limited facilities. আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এখন এটা এক্সেল এর মাধ্যমে কষ্ট করে ম্যানেজ করতেছে। এটাতে কি কি প্রবলেম হইতেছে এটা একটু লিখতে হবে, ঠিক আছে? যে আপনার টেক্সট টাইম কিনা, মানে যে লেখা আছে কস্ট ইনভলভ কিনা, আপনার টাইম ওয়েস্ট হচ্ছে কিনা, এরর হইতেছে কিনা, আপনি এটা নিয়ে ফ্রাস্ট্রেশন কিনা, আপনার মানি লস্ট হইতেছে কিনা, ঠিক আছে? কেন এটা ইনএফিসিয়েন্ট? মানে আপনি যে ইনএফিসিয়েন্ট বলতেছে কোনো না কোনো কারণে, যে এটা টাইমের কারণে, বেশি টাইম বেশি লাগতেছে, এটা একটা কারণ। আপনি হতাশ হয়ে যেতেছেন, দূর, সারাক্ষণ লাইনে দাঁড়ায় থাকতে হইতেছে, এটা একটা ফ্রাস্ট্রেশন হইতে পারে, এরকম। কস্ট, টাইম, এরর, ফ্রাস্ট্রেশন, মানি, কি প্রবলেম, কিসের কারণে আসলে এটা আপনি ইনএফিসিয়েন্ট বলতেছেন? এই যে গালিগালাজ করতেছেন কেন?
মানে এখন কিভাবে সলভ করা হচ্ছে এটাই হ্যাঁ, এখন কি হবে এটা প্রবলেমটা সলভ? কোনো সলভই নাই এটা কোনো সলভ না, তাহলে লিখবেন যে এটা আসলে এই কারণে এটা আমরা প্রবলেম ফেস করতেছি। ঠিক আছে, এটা কোনো সলভ করা যায় না এই কারণে। যে সলিউশনটা আছে সেটা আপনি কি তো মনে মনে চিন্তা করতেছেন বিষয়টা নিয়ে, মনে মনে তো আপনি ইভালুয়েট করতেছেন, এইটা বলবেন যে এইভাবে আমি ইভালুয়েট করতেছি, কোনো ডিজিটাল কোনো সলিউশন নাই। ঠিক আছে, স্যার ইনএফিশিয়েন্ট আগেরটা কিভাবে ইনএফিশিয়েন্ট না আমারটা কিভাবে না ইনএফিশিয়েন্ট আপনারটা তো এখন হয় নাই। আপনারটা যেটা প্রবলেমটা কেন আপনি ইনএফিশিয়েন্ট বলতেছেন, এটা প্রবলেম কেন আসলে, এটা কোনো এরর আছে কিনা, এটা টাইম ওয়েস্ট হচ্ছে কিনা, টাকা পয়সার ইস্যু আছে কিনা, ঠিক আছে এগুলা। শর্ট করে ফেলেন, শর্ট করে ফেলেন, আরো তাড়াতাড়ি লিখে ফেলেন, শেষ করে ফেলেন। আম, প্রায় শেষ। হচ্ছে প্রায় শেষ, তাহলে বাকিগুলো অ্যান্সার দেন, ওই যে করছেন পাঁচটাই। হ্যাঁ করছি তো, এই যে নাম্বার টাইটেল দেন নাই? টাইটেল। মিনি সুপার শপ লাইক, না না না, সুপার শপ বলতে এটাকে আপনি বেস্ট বাইয়ের কাছে বেচতে যাচ্ছেন সিস্টেমটা, হ্যাঁ এরকম। এরকমই মানে বেস্ট বাই আরএফএল আপনার সিস্টেমটা ইউজ করলে পরে প্রবলেমটা সলভ হয়ে যাবে, বাট এরকম বলতে দিতেছেন। ও আচ্ছা ঠিক আছে, যে তারা হইতেছে এটার কারণে হিউজ মানি ওয়েস্ট হইতেছে, তাই তো, তাতে স্যালারি বেশি দেওয়া লাগতেছে, আপনার সিস্টেম ব্যবহার করলে পরে টাকা পয়সা বেঁচে যাবে, এরকম বোঝানোর চেষ্টা করতেছে। ওকে নাইস, গুড। এই আপনি লেখেন লেখেন, লিখতে হবে, প্রবলেম চিন্তা করতে হবে, প্রবলেম চিন্তা না করলে কেমনে সলভ করবেন? লাইফটাই তো প্রবলেমের, তাই না? বাসায় গেলে যাইতে যেতে দেখবেন দুই তিনটা প্রবলেম চলে আসছে মাথায়। ঠিক আছে, সবাই চার পাঁচ শর্ট করে ফেলেন, লেখালেখি শেষ আপনার। কি প্রবলেম আপনার? জেনারেল ফ্যাকাল্টি ইভ্যালুয়েশন ভ্যালিডিটি ইস্যু, রচনা লিখছেন, সামারি বলেন। স্যার ওই যে সব স্টুডেন্ট ফ্যাকাল্টি ইভ্যালুয়েশন টাইমে সেম ওয়েট পায়, এখন আমরা কি টাইপের স্টুডেন্ট কি টাইপের ফ্যাকাল্টিকে রিভিউ দিতেছে এটা তো ওকে, আমরা জাস্টিফাই করি না। এটা কার প্রবলেম, নিচে নামেন। এটা সবার প্রবলেম, স্টুডেন্ট ফ্যাকাল্টি ইউনিভার্সিটি। স্টুডেন্ট ফ্যাকাল্টি ইউনিভার্সিটি তিনজনের প্রবলেম। আচ্ছা, তো এখন এটা কেমনে সলভ হইতেছে? হইতেছে না এটা এখন। সলভ হইতেছে এখন না কোনো ভাবে, জেনারেলাইজ দেখে এটা ইস্যু। জেনারেলাইজ দেখি এটা আসলে সলভ করার কোনো ওয়ে এখনো পাওয়া যায় নাই, তাই তো। আর এটাকে আপনি ইনএফিশিয়েন্ট বলতেছেন কি কারণে? মানে স্যার একটা ভালো ফ্যাকাল্টি মানে সাপোজ উনি ইন্টারেক্টিভ ক্লাস নিতে পছন্দ করে, ওই ক্লাস এমন স্টুডেন্ট পড়লো যারা ক্লাসে আসতে পছন্দ করে না। আচ্ছা, ওই যে আমার স্টুডেন্ট নাই হ্যাঁ হ্যাঁ, অনেকগুলা। এখন ওনার রিভিউ করবে খারাপ, এখন ভার্সিটি মনে করবে উনি ভালো না, কিন্তু আচ্ছা যারা ইন্টারেক্টিভ পছন্দ করে ওরা যদি পাইতো ওদের জন্য কিন্তু ভালো হইতো। আচ্ছা, এটা ঠিক আছে, এই স্টুডেন্টের কারণে প্রবলেম। আপনি বলতেছেন এই সিস্টেমটা আসলে ইনএফিশিয়েন্ট এই কারণে। ওকে ফাইন, হ্যাঁ নাইস। ঠিক আছে, আর কার কার শেষ হয়েছে একটু বলেন, তাড়াতাড়ি শেষ করে ফেলি। আপনার জিহাদ মিয়া। যে ঠিক আছে, সমস্যা নেই, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা পুরাটাই এইরকমই। ওকে ইউনিভার্সিটির ওই যে ওকে, আমাদের ক্লাস আছে, হ্যাঁ বাসে হ্যাঁ লাইভ হ্যাঁ লোকেশন আর স্টপেজ টাইমিং টেনে যে হ্যাঁ সমস্যাটা হয়, যে দেখা যায় যে হ্যাঁ প্রতিদিন আমি সকালে 7টা বাজে দাঁড়ায় আসি কিন্তু বাস হ্যাঁ, আসতেছেই না, বা আসতেছে না। আমি হচ্ছে বাসে উঠলে কি ক্লাস করতে পারবো কিনা, ওকে, ওই সমস্যাটা। তো এখন এটা সমস্যাটা সমাধান হচ্ছে মেসেঞ্জারে কলের মাধ্যমে কল সলভ একটু করতেছেন। পরে পরে আচ্ছা মেসেজ এটা, করতেছে যে এখানে আসছে আচ্ছা, এটার জন্য আপনার অনেক টাইম ওয়েস্ট হইতেছে, টাকা পয়সা তো ওয়েস্ট হইতেছে, মেসেঞ্জারে কল করলে তো টাকা রাখতেছেই তো, টাকা তাই লাগতেছে তো, আর কি। হ্যাঁ। ওকে, আপনার প্রবলেম তো বুঝছি, আপনার প্রবলেম হইতেছে, ওকে ফাইন, আপনি অনলাইন আই গ্লাস ট্রায়াল, হ্যাঁ, ওকে ফাইন, ওকে, হ্যাঁ লেখেন লেখেন, হয় ইট ইজ এফিসিয়েন্ট এবং কারা কারা এটাকে একই, আপনার প্রবলেমটাই তো হাউ ইজ ইট সলভ নাও হয়ে গেল না? প্রবলেম যেটা এটাই তো সলভ নাও হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আপনার তো প্রবলেম অফিসিয়াল পার্সোনাল নেটওয়ার্কিং ফেসবুক গ্রুপ। আচ্ছা, টাইম সলিউশন লিখে আছে, হ্যাঁ, অবশ্যই সমস্যা নেই। দ্যাটস নট গ্যারান্টি প্রপার টিম কালেকশন, আচ্ছা ঠিক আছে। ওকে, নাইম, আপনারটা কি কম্পিউটার অটোমেশন বলতে fully controlled by natural language whose problem blind problem or physical disabled person can properly use computer। আচ্ছা, how is this solved now, voice control may exist। আচ্ছা, চ্যাট জিপিটি ইউজ করতেন, শিওর? ডিজিটাল অ্যাটেন্ডেন্স মিসইউজ প্রবলেম এট এনি অর্গানাইজেশন, হ্যাঁ এটা একটা প্রবলেম, আমাদেরও প্রবলেম হয়।
ওকে ফাইন, শেষ। হ্যাঁ দেখলাম, ঠিক আছে, নাইস। ফ্যাকাল্টি বায়াসনেস, হ্যাঁ হ্যাঁ, হোয়াই ইজ ইট? সাকিব, আপনার মাইনাস কত করবো? হ্যাঁ, মানে সিনিয়র ফ্যাকাল্টির সময় দেয়, তারপর ওই ফ্যাকাল্টি যদি আবার এক মাস মানে এক সেমিস্টার পর চলে যায়, ও, একটা টাইম আর ওয়েস্ট হইলো না, হ্যাঁ টাইম ওয়েস্ট হলো, আপনার হচ্ছে ইয়ে হইলো। আর তার বুঝে উঠতে উঠতে ধরেন অফিস সেমিস্টার চলে গেল, তাহলে স্টুডেন্ট ফ্যাকাল্টি দুদিন সামার করবো। আচ্ছা। তো তার জন্য একটা ধরেন মানে ভার্চুয়াল সিস্টেম কিংবা ধরেন অন্য কোনো একটা কোম্পানিতে মানে অনবোর্ডিং হুম হুম হুম, না, এটা করে, কিন্তু করে, আমাদের এখানেও করে। তারপর দেখি যে আমাদের অনেক And উনি যদি ঘুমাইতে থাকে, আমাদের মানে ট্রেনিং হইতেছে, আমি ঘুমাই গেছি, এখন এইটারে কেমনে সলভ করবেন? এটা তো আরেকটা প্রবলেম। ঠিক আছে, আচ্ছা, রুটিন জেনারেট উইদাউট কমপ্লিট কোর্স, ওকে। আচ্ছা, সো মোটামুটি সবাই 5টা পয়েন্ট কি কভার করতে পারছেন? ওকে, তাহলে আমরা পার্ট 2 3 তে চলে যাই। এটা তো পার্ট 2। আগে আমরা প্রবলেম আইডেন্টিফিকেশন করলাম, যে এটা হইতেছে প্রবলেম, ঠিক আছে। তো এখন আমরা প্রবলেমটাকে ফিল্টার করব। আপনাদের যে প্রবলেমটা গুলো লিখছেন, ডেসক্রিপশন লিখছেন, এই 4টা পয়েন্ট দিয়ে আপনি চিন্তা করেন যে এটা কি আসলে রিয়েল রিকারিং প্রবলেম কিনা, যেটা সবসময় হইতেছে প্রবলেমটা। তাহলে বলবেন যে হ্যাঁ এটা প্রবলেম, ইয়েস এটা হচ্ছে রিকারিং প্রবলেম। তারপর আপনি চিন্তা করবেন যে ইউজার অ্যাকচুয়ালি কমপ্লেন করতেছে কিনা, যে হ্যাঁ এই জিনিসটা নিয়ে ইউজার সবসময় কমপ্লেন করতেছে, ঠিক আছে, ইউজারের থেকে ফিডব্যাকটা আসতেছে। তারপর বলবেন যে এটাকে আসলে সফটওয়্যারের মাধ্যমে সলিউশন করা পসিবল কিনা, এটা চিন্তা করতে হবে, যে এটা আসলে সফটওয়্যারের মাধ্যমে সলিউশন করা পসিবল। তাইলে পরে আপনি লিখবেন ইয়েস, হ্যাঁ আমারটা সফটওয়্যারের মাধ্যমে সলিউশন করা পসিবল। এমবিপি মানে হচ্ছে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, ঠিক আছে, যে অ্যাটলিস্ট মিনিমাম মানে ফাংশনালিটিস দিয়ে লঞ্চ করা প্রোডাক্টটা। আমাদের টাইমলাইন হচ্ছে 3 মাস দিছি, কারণ হইতেছে এটা হইতেছে 3 মাসের কোর্স, দ্যাটস ওয়াই 3 মাস দেওয়া হয়েছে। আপনার যে প্রবলেমটা, এটা কি 3 মাসের মধ্যে প্রবলেমটা সলভ করাটা মানে ডিজিটালাইজেশন করাটা পসিবল কিনা, সলিউশনে আসা পসিবল কিনা, এটা হইতেছে আমাদের 4টার অ্যান্সার। আপনি এখন আপনার প্রবলেম দ্বারা অ্যান্সার করেন যে এই 4টা কি পসিবল কিনা, লেখেন দিয়ে। হ্যাঁ হ্যাঁ, সেম ডক্সের নিচে আপনি এই 4টা পয়েন্ট দিয়ে বলবেন ইয়েস অথবা নো বা কেন না, এই কারণে। চিন্তা করেন, এটাই তো চিন্তা, পুরোটাই তো থিঙ্কিং এর চিন্তা। যদি পসিবল না হয় তাহলে লিখে দেন এই কারণে পসিবল না। তো সবাই সবার কোয়েশ্চেন, সবার প্রবলেমটা নিয়ে চিন্তা করেন, এই প্রবলেমটা আসলে এই জিনিসগুলো দিয়ে পসিবল কিনা, মানে এই জিনিসগুলো পসিবল কিনা। শুধু ইয়েস হ্যাঁ, শুধু ইয়েস না বলতে এটা লিখে ইয়েস অন্য দিয়ে, নাহলে তো কেমন দেখা যায়। সিস্টেম বানানোর পরে স্যার বুঝতে পারবে যে মানে বানানোর পর বানানোর পরে কোনো কথা নাই ভাই, বানাইতে বসে পড়ার পরে কে দিব আপনার টাকা? আগে চিন্তা করতে হবে, বুঝতে পারছেন? যেহেতু এই জন্য তো আগে আগে আমরা বসছি।
নাহলে তো আবিরে বললে আবির এখন এই প্রজেক্ট খুলে ফেলবে। ঠিক আছে, কিন্তু আবিরকে তো আমরা ঠেকায় রাখছি যে প্রজেক্ট খোলা যাবে না ভাই, ওয়েট করেন। সো আমরা এটার উদ্দেশ্য হচ্ছে আমরা তো অনেক রকম প্রবলেম নিয়ে চিন্তা করি, ঠিক আছে, কিন্তু আসলে এই প্রবলেমটা কি আমরা সলভ করতে পারবো কিনা এটা আগে চিন্তা করতে হবে, যেটা আসলে আমরা সলভ করতে পারবো, সফটওয়্যারের মাধ্যমে সলভ করতে পারবো। লেখেন ভাই, লিখতে হতো, সব লিখিত থাকতে হবে। হ্যাঁ, এটা কি ফ্রড টলারেন্স ইন গুগল অ্যাকাউন্ট লগ ইন মোবাইল ফোন, সামটাইমস ক্রিয়েট ফেক কলস ফ্রম ফ্রড। 1 মিনিট আসতেছে। টেক ওটিপি ফ্রম দ্য ওনার্স অ্যান্ড অ্যাক্সেস দ্য অ্যাকাউন্ট ইলিগালি। হ্যাঁ, ওয়াই ইট ইজ ইনএফিশিয়েন্ট বলতে এখন তো আপনার এরকম নাই, আপনাকে বলতে হবে যে আপনি এখন যারা ফ্রড নোটেছে যারা বুঝতে পারতেছে না, তারা বলে দিতেছে, তাদের বুংচুং বুঝাচ্ছে, এই কারণে তারা ওটিপি বলে দিতেছে, এই কারণে তাদের ফ্রড হইতেছে, এই কারণে এটা ইনএফিশিয়েন্ট। মানে এখানে স্যার এটা সলভটা কি এটা এটা হইতেছে হাউ ইট ইজ সলভ নাও, এটা আপনাকে অ্যাওয়ারনেস বাড়াইতে হইতেছে, মানুষদের মাধ্যমে এসে মানে বুঝাইতে হইতেছে, এটার জন্য তো আপনার টাইম নষ্ট হইতেছে, আপনার মানি ওয়েস্ট হইতেছে, তাকে বুঝাইতেছেন, এই জিনিসগুলো হইতেছে হাউ ইট ইজ সলভ নাও। ইমপ্লিমেন্ট করতে আমরা তো মানে ইমপ্লিমেন্ট পরে করবো, এখন না। মানে সলভটা আমি সলিউশনটা এইভাবে চিন্তা করছিলাম যে মানে আমাদের তো আগে মানে একটা ওটিপি পাঠায় ফোন নম্বরে, তারপর হ্যাঁ আমরা ওটা ম্যানুয়ালি ফোনে হ্যাঁ তারপর কিন্তু আমি চাচ্ছিলাম ঠিক আছে যেভাবে করেছি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড একটা টাইম দেয়, ওটিপিটা ওই সিমেই থাকতে হয়, দেন ওটা অটোমেটিক্যালি ওটা বুঝতে পারছি, ওটা সমস্যা না, ওই সলিউশন পরে, ঠিক আছে, আগে প্রবলেম আইডেন্টিফিকেশন, যে এই কারণে আমরা প্রবলেমটা নিয়ে কাজ করতে চাচ্ছি, ঠিক আছে, কেন আসলে কাজ করতে চাচ্ছি সেটা আগে আমাদের বুঝতে হবে, যে এই কারণে আমরা কাজ করতে চাচ্ছি, দেন আমরা বিভিন্ন রকমের সলিউশন নিয়ে বসবো। সো সবাই লিখে ফেলছেন আপনারটা সবকটা ট্রু? জি স্যার। ওয়াও, আপনার সবকটা ইয়েস, লাস্টেরটা এখনো ইয়েস কিনা। করছিলাম আমার সমস্যা তো 3-4 বছর পরে পরে আসে। 3-4 বছর লিখবেন যে আপনারটা রিকারিং প্রবলেম না, আপনারটা 3-4 বছর পর পর রিকারিং, এটা লিখবেন। হ্যাঁ সফটওয়্যার সলিউশন পসিবল, এটা হার্ডওয়্যারের কিছু কাজ থাকে, মানে ওরা আমি যে পাঞ্চিং কার্ড ক্লাসের ভিতরে নিয়ে আসি, পাঞ্চিং মেশিন। হ্যাঁ, ওটা লিখবেন যে এই কারণে এটা মানে দরকার হবে, এটার সাথে অ্যাসোসিয়েটলি এটা ওটা দরকার, শুধু সফটওয়্যার দিয়ে হবে না, আমার হার্ডওয়্যারের এই জিনিসগুলো দরকার। আপনারটাও রিকারিং, ঠিক আছে, কিন্তু এত বছর পর পর। আপনার তো রিকারিং প্রবলেমই, কারণ আমার কনজিউমার যেটাই হোক, অন্যান্য কনজিউমারও তো সেম প্রবলেম ফেস করতেছে। লেখেন, আপনি ডিফাইন করে দেন। রিকারিং বলতে বোঝায় যে কন্টিনিউয়াসলি হইতেছে এরকম আর কি, ঠিক আছে। এখন ওনার যে ভোটের ইস্যু, কারণ ওনার ভোট তো 4 বছর পর পরই হয়, ঠিক আছে, এখন ওনার ক্ষেত্রে এটা ইয়েসই হইতে পারে, কারণ প্রবলেমটা তো কখনকারই আসলে, তো এরকম আর কি, ঠিক আছে। তো বেশিরভাগ সময় আমরা যেটা মেন অ্যানয় হয়ে যায়, মানে ফ্রাস্ট্রেশনে পড়ে যায়, কোম্পানিগুলো প্রবলেমে পড়ে করে, কোম্পানিগুলোর মানি ওয়েস্ট হইতেছে, টাইম ওয়েস্ট হইতেছে, এইসব গুলাকে রিকারিং প্রবলেম বলি। হ্যাঁ, আপনার যে প্রবলেমটা, এটা কি 3 মান্থের মধ্যে সলিউশনে করে ফেলা পসিবল কিনা, একটা ডিজিটাল সলিউশনে করে ফেলা পসিবল কিনা। হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশন বিল্ট ইন করে লঞ্চ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, না আপডেট পরে, আপনি একদম মিনিমাম রান করছে, ঠিক আছে, লঞ্চ হয়েছে, সেরকম প্রোডাক্ট করে ফেলা পসিবল কিনা। ডক টাইটেল আপনার আইডি আর নাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ডকে যে টাইটেল দিবেন সেটা হইতেছে আপনার নাম দেন, আইডি দেন, আর হইতেছে আপনার যে প্রবলেমের টাইটেলটা দিয়ে দেন সাথে, ঠিক আছে, তাহলে বোঝা যাবে যে এটা আপনি। কেমন দেয়া যায় তো আইডিয়া দেন। আপনি তো আস্তে আস্তে ছোট করতেছেন, ঠিক আছে, তো সমস্যা নাই তো। অনেকটা ইয়া করে ফেলছি। আস্তে চিন্তা করতে করতে আস্তে আস্তে বের হয়ে যাবে, সমস্যা নাই, চিন্তা করলেই বের হবে। হ্যাঁ, ডিসক্রাইব করতে পারছি কিনা বুঝতেছি না, মানে যেটা আমাদের পেমেন্ট সিস্টেম সবাইকে পে করতে হয় না, যারা বাস শুধু ইউজ করতেছে তারা পে করবে, তাদেরকে ট্র্যাক করতে হবে, এটা আর কি। আর এখানে ইনএফিশিয়েন্ট হাউ ইজ ইট ইনএফিশিয়েন্ট, নট ইনএফিশিয়েন্ট বলতে ইনএফিশিয়েন্ট বলতে কেন এটাকে ইনএফিশিয়েন্ট বলতে, আপনার ওই টাকা ওয়েস্ট হচ্ছে। মানে কোন এই হ্যাঁ, ইনএফিশিয়েন্ট মানে প্রবলেমটা ইনএফিশিয়েন্ট না না, প্রবলেম ইনএফিশিয়েন্ট না, এটা মানে বোঝাচ্ছে ইনএফিশিয়েন্ট মানে আপনার কোন দিক থেকে ইনএফিশিয়েন্ট, টাকা বেশি লাগে, তারপরে টাইম নষ্ট হয়। হ্যাঁ, ওইটাই এখানে লিখবেন যে এই কারণে হচ্ছে এটা ইনএফিশিয়েন্ট।
হয়েছে সবার? ফাইলের নাম বলছে আইডি নেম আপনার টাইটেল, মানে প্রজেক্টের টাইটেল বা প্রোডাক্টের টাইটেল, প্রবলেমের টাইটেল, অ্যাকচুয়ালি টু বি স্পেসিফিক প্রবলেমের টাইটেল আমার ইতে নামে মেইলে। ঠিক আছে, তো এটা সেভ করে রাখেন, পরে আমি ক্লাস ওয়ার্ক দিয়ে দিব, সেখানে সাবমিট করবেন। এটা হচ্ছে পার্ট 3। হ্যাঁ, এটা পার্ট 3। 1 ছিল ফলো আইডেন্টিফিকেশন, হ্যাঁ, পার্ট 2 টা কি? পার্ট 2 টা হচ্ছে আপনার প্রবলেম ডিসক্রিপশন করতে, আমরা রিয়েলিটি চেক করছি, দেন প্রবলেম আইডেন্টিফাই করতে যে এটা প্রবলেম নিয়ে কাজ করতে চাচ্ছি, দেন হচ্ছে প্রবলেম ফিল্টার করতেছি। ওকে, এতটুকু প্রবলেম ডান, মানে ফিল্টার করা ডান। আপনাদের প্রবলেম গুলো সবারই কি ইয়েস আসছে? কার কার ইয়েস আসছে সবকটাতে? বাহ, সবাই দেখি ইয়েস চলে আসছে। ঠিক আছে, দেখা যাক 3 মাসে পারবেন কিনা। ঠিক আছে, সবাই কোডিং পারেন বুঝে দিতেছে, কোড করে 3 মাসের মধ্যে উঠাই ফেলবেন প্রজেক্টটা। হাত তুলছে মানে তো বুঝাইতেছে, একটা এস্টিমেশন আছে না যে আমি বানায় উঠাই ফেলবো। ইউজার অ্যাকচুয়ালি কমপ্লেন কেন? কি আপনার প্রবলেম কি? নিউ ফ্যাকাল্টি, হ্যাঁ এটা প্রবলেম তো, সবারই তো প্রবলেম। এই যে আব্দুল্লাহর সেম প্রবলেম, নিউ ফ্যাকাল্টিদের নিয়ে প্রবলেম হয় না? পুরান নিউ সব। ও পুরো তো সব নিয়ে সমস্যা। আচ্ছা, সো আমরা পার্ট 4 এ আসি। ওকে, এখন আমরা চিন্তা করবো এটা ফিজিবল ভার্সেস নন ফিজিবল। আমরা তো বলতেছি এটা আসলে ফিজিবল কিনা। দেখেন এখানে 4টা এক্সাম্পল দেওয়া আছে। 4টা এক্সাম্পলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে, আমরা একটা প্রজেক্ট যদি মনে করি এরকম যে ক্যাম্পাস লস্ট এন্ড ফাউন্ড সিস্টেম। ঠিক আছে, ক্যাম্পাসের মধ্যে যেগুলো হারায় যায়, অনেক কিছু হারায় যায় না, ঘড়ি হারায় গেছে, মোবাইল হারায় গেছে, ল্যাপটপ হারায় গেছে, তো তারা হইতেছে একটা সিস্টেম ব্যবহার করবে, সিস্টেম ব্যবহার করে পোস্ট করবে, সার্চ করবে, ক্লেম করবে, একটা সিম্পল সিস্টেম। তো এটা কিন্তু আপনার মনে করেন যে 3 মাসের মধ্যে পসিবল, আমি আশা করতেছি। কি আবির, আপনি কি মনে করেন পসিবল না? সাকিব, ইয়ে আপনার নাম জানো ভুলে গেছি। হ্যাঁ, স্যার মানে ক্লেম করে লাভ কি নাই স্যার। না ওইটা আলাদা কথা, ওগুলো তো আমাদের চিন্তা করতেছি না, আমরা তো ডিজাইন নিয়ে চিন্তা করতেছি, সিস্টেম নিয়ে চিন্তা করতেছি। সো এটা তো 3 মাসের মধ্যে আমরা মনে করতেছি যে পসিবল, যে দ্যাটস ওয়াই এটাকে আমরা বললাম যে হ্যাঁ এটা ফিজিবিলিটি ওকে, এবং এটা ইভালুয়েশন যদি করা হয় যে না এটা একটা প্রবলেম, যে সবার প্রোডাক্টটা খারাপ যেতেছে, এটা নিয়ে কাজ করা যায়। তারপর ব্লাড ডোনার ম্যাচিং সিস্টেম, যে রেজিস্টার করবে ডোনাররা, দেন এটা একটা ফিল্টারিং সিস্টেম থাকবে, তাদেরকে কন্টাক্ট করে দেওয়া যাবে। তো এটাও তো আশা করা যায় 3 মাসের মধ্যে করে ফেলা পসিবল। কি জিহাদ পসিবল? ফাহাদ পসিবল 3 মাসে? না ঘুমালে যাবে, না ঘুমে 1 সপ্তাহ করে ফেলতে পারবে। তো আমরা ধরতে পারতেছি এটাও একটা প্রবলেম, সবারই প্রবলেম, ব্লাড খোঁজা লাগে। তো এই প্রবলেমটা যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, সলভ করতে চাই, তাহলে এটা আমরা 3 মাসের মধ্যে একটা সিস্টেম দাঁড়া করাই দিয়ে ফিল্টার করে ফেলতে পারবো, সলভ করে ফেলতে পারবো। কিন্তু এই যে ন্যাশনাল অনলাইন ভোটিং সিস্টেম, ঠিক আছে, তো ন্যাশনাল অনলাইন ভোটিং সিস্টেম আমাদের ইয়ে চয়েস করছে। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে সিকিউরিটি অনেক বিষয় আছে। ঠিক আছে, শুধু আপনি একটা প্রজেক্ট বানাই ফেললে হবে না, এটার ভিতরে মনে করেন আপনার ওই লস্ট এন্ড ফাউন্ড যদি হ্যাক হয়ে যায় সমস্যা নেই, কিন্তু আপনার যদি অনলাইন ভোটিং হয়ে যায়, আপনারটা কি ছিল? ও আপনারটা তো একটু অন্যরকম ছিল। হ্যাঁ, তো এটা যদি, হ্যাঁ, তো এখানে যে লিগ্যাল এন্ড গভর্নমেন্ট কন্ট্রোলও আছে, যে গভর্নমেন্ট আসলে অ্যালাউ করবে কিনা, মানে আপনি একটা প্রজেক্ট চয়েস করে ফেলছেন করতেছি, ঠিক আছে, কিন্তু আসলে এটা লিগ্যাল কমপ্লায়েন্স আছে, অনেক রকমের প্রবলেম থাকতে পারে। সো এটা, হ্যাঁ হ্যাঁ, হয় হয়তো ওইটা হচ্ছে ওই যে বিভিন্ন ওই যে কিচেন এলাকা বাইরে করলো বাংলাদেশে ইভিএম সিস্টেম, ইভিএম মেশিন দিয়ে হয়। হ্যাঁ, অনলাইন না, কিন্তু ওইরকম না যে এরকম যে ওই অনলাইন ভোটিং যেরকম হইলো, ওইটাও কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে আনছে, কিন্তু ওরা কিন্তু ভেরিফিকেশন কিন্তু মোবাইল অ্যাপের মাধ্যমে করছে, চাইলে পরে একটা ভোটিং দিয়ে দিতে পারতো, কিন্তু ওটা দেয় নাই, কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে নিছে। তো করে না আর কি, এটা মনে করে লিগ্যাল ইস্যু বা ট্রাস্ট করে না আর কি, বুঝতে পারছেন? মানে খুব ডেভেলপার দেখা গেলো +1 না দিয়ে +2 দিয়ে দিচ্ছে, তাহলে এই কারণে আসলে দিতে চায় না। ঠিক আছে, তো এরকম ইস্যু হইতে পারে। তো দ্যাটস ওয়াই আসলে এখানে একটা ইস্যু আছে। তাহলে আবার যদি আপনি মনে করেন ওভারলাইক সিস্টেম বানাতে চান 3 মাসের মধ্যে, এটা কিন্তু আসলে পসিবল হবে না। ঠিক আছে, ঠিক আছে, সো আপনাদের যে সিস্টেমটা আছে রিয়েলিস্টিক হইতে হবে, যে আসলে যে আমাদের যে সিনারিও, এই সিনারিওর মধ্যে যাইতে হবে, যে আমাদের রিয়েল ওয়ার্ল্ডের সাথে যায়, টাইমের মধ্যে আমরা করতে পারবো, আমাদের বাজেটের মধ্যে আমরা করতে পারবো। ঠিক আছে, তো এই সবকিছু মিলে আসলে আমাদের ফিজিবিলিটি অ্যানালাইসিস করতে হবে। আমাদের মনে আছে কিনা, আমরা একটা স্লাইড দেখছিলাম, 5টা পয়েন্ট দেখছিলাম ফিজিবিলিটি অ্যানালাইসিসের ক্ষেত্রে, আপনার খেয়াল আছে? তো একটু আগে দেখেন,
আপনাদের যে ফিজিবিলিটি অ্যানালাইসিসের যে প্রবলেমটা ছিল, এখানে টেকনিক্যালি ফিজিবিলিটি আছে কিনা আপনাদের এই 5টা পয়েন্ট আপনাদের প্রজেক্টের সাথে কম্পেয়ার করেন, যে আসলে এই 5টা পয়েন্ট দিয়ে আপনাদের সবকটা পয়েন্ট কি আসলে ইয়েস হয় কিনা। সবকটা পয়েন্ট যদি ইয়েস হয় তাহলে আপনারটা ফিজিবিলিটি ওকে। চাইলে আপনি রিকোয়ারমেন্ট কালেকশন করতে পারেন, এই যে যাদের যাদের আপনি প্রবলেমটা লিখছেন, যে হুজ প্রবলেম ইট ইজ, ওইখানে কেউ লিখছেন স্টুডেন্ট, কেউ লিখছেন ফ্যাকাল্টি, কেউ লিখছেন ম্যানেজমেন্ট, কেউ লিখছেন বুক ওনার বা শপ ওনার, তাদের কাছে তখন আমরা যে তাদেরকে নিয়ে বসবো, যে আপনাদের নিয়ে তো এই প্রবলেমটা আমরা দেখলাম, এটা টেকনিক্যালি, অপারেশনালি, ইকোনমিক্যালি বা লিগালি বা একটা বাজেট অনুযায়ী এটা পসিবল করা, আসেন আমরা এখন বসি আপনার প্রবলেমটা নিয়ে ডিটেইলসে বসি, কিভাবে এটা সলভ করা যাইতে পারে। ঠিক আছে, তখন আমরা তাদেরকে নিয়ে সলভ করতে বসবো। টেকনিক্যালি ফিজিবল করতে আমার হচ্ছে কাজ করতে হবে, আমি এটা পারি, আমি শিক্ষা করতে পারবো, এটা কি মানে 3 মাসের ভিতরে 3 মাসের মধ্যে যদি পারেন করবেন। যদি 2 সপ্তাহে রিয়াক্ট শিখতে পারে তাহলে হ্যাঁ করবে, অবশ্যই করবে, সমস্যা নাই তো। তো এটাই ফিজিবিলিটি অ্যানালাইসিস, যে আপনি আসলে এই প্রজেক্টটা যে ধরতে যাচ্ছেন এটা কি আসলে পসিবল কিনা, করতে পারবেন কিনা, এটাকে আমরা বলতেছি ফিজিবিলিটি অ্যানালাইসিস। আপনি তো বাকিগুলো কই, ইজ ইট দ্য সফটওয়্যার সলিউশন প্লসিবল? হ্যাঁ, আপনারটা যদি সফটওয়্যার, আপনার প্রবলেমটার জন্য কি প্রয়োজন দেখি, ভুলে গেছি। হ্যাঁ, এটা পসিবল তো সিস্টেম ইসের মাধ্যমে, মানে এটা সফটওয়্যার সলিউশনের মাধ্যমে করা পসিবল কিনা, মানে এই প্রবলেমটাকে 3 মাসে বিল করা পসিবল কিনা, একটা মিনিমাম একটা সফটওয়্যার ভার্সন আনা পসিবল কিনা, এটা হতেছে লাস্টেরটা। সেভ করা লাগে না গুগল ডকে, অটো সেভ হয়ে যায়, ওই যে সেম জায়গায় ওইখানেই লেখেন, ও আইডি, নেম আর আপনার প্রবলেম টাইটেল। ওকে, বেশি ইম্পর্টেন্স হচ্ছে মানে যে ওরা ওর কি মানে যদি এমন হয় ইলিগাল কিছু দিল স্যার, ওটা আমার দেখান থাকে। না না না, ওটা কেন করবেন, আপনার ঈশ্বর সাথে তো গেলে হবে না তো। আপনার মনে হয় আপনাকে বললো যে কেমন কাউকে খুন করে ফেলেন তাহলে টাকা পাবেন, তাহলে আপনি খুন করে ফেলতেন যে। সেটাই, আপনার তো আগে ইঞ্জিনিয়ারিং ইথিক্স কোর্স করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে স্টেক হোল্ডার ম্যাপিং। আপনাদের যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের স্টেক হোল্ডার্স কারা, ঠিক আছে? এই স্টেক হোল্ডার্সটা আপনি একটু আগে যেটা বলছেন, যে এইটা কিন্তু আমরা পরবর্তী ধাপে চলে গেছে, যে আমরা এখন প্রবলেমটাকে একসেপ্ট করতেছি, যে আমরা এটাকে সলিউশন করতে চাচ্ছি। তো প্রবলেম সলিউশন করার পরে এখন হইতেছে এই সিস্টেমটা যারা যারা ব্যবহার করবে তাদের সাথে তো আমি বসবো, কাদের সাথে বসবো সেটাকে আগে আমাকে ট্রেস করতে হবে, যে আমি হইতেছে এই কোম্পানির ওনারের সাথে বসবো, এই কোম্পানির ক্যাশিয়ারের সাথে বসবো, এই কোম্পানির সেলসম্যানের সাথে বসবো, এই যে স্টেক হোল্ডার্স, এদেরকে আমি আইডেন্টিফাই করবো। এবার আপনাদের যে প্রজেক্টটা চয়েস করছেন সেই স্টেক হোল্ডার্স কারা কারা হবে সেটাকে আপনার এখন এখানে লিখতে হবে, যে এই কোম্পানির মানে এই প্রবলেমটার এই স্টেক হোল্ডারের সাথে আমি বসতে যাচ্ছি। বুঝে গেছে? তো লিখে ফেলেন প্রজেক্টের মধ্যে যা যা আছে আপনাদের জন্য। এখানে তো আমরা একটা ফুল সিস্টেম করি, তাহলে যে আমার সাথে এক্সিস্টিং সিস্টেমে আমি একটা প্রবলেম আইডেন্টিফাই করছি, এটার ক্ষেত্রে যদি হ্যাঁ, ওটার ক্ষেত্রেও হ্যাঁ অবশ্যই এটার ক্ষেত্রে মিটিং করতেই হবে, মিটিং করতেই হবে। ফিজিবিলিটি তো ফেল করছে ফিজিবিলিটি ফেল করলেও করেন, কিছু তো করার নাই। Feasibility fail করতে। ভালো করে বুঝতে পারে কি 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 বুঝেন নাই বলেন। টেকনিক্যাল, অপারেশনাল, তারপর কি ছিল আর, কে কে বলতে পারবেন? ইকোনমিক্যাল, তারপর টাইমলাইন, বাজেট, লিখছেন? না আচ্ছা, আমি বের করে দিচ্ছি আরেকবার। ওটাও কি ইয়েস হ্যাঁ, ওটা ইয়েস নো দিয়ে লিখতে হবে, যে আপনারটা এটা সব কটা ফিজিবিলিটি পাস করছে। টেকনিক্যাল, অপারেশনাল, ইকোনমিক, লিগ্যাল আর শিডিউল।
হুম, ইয়েস তো, হ্যাঁ আপাতত আমরা ইয়েস তো নাহলে তো সারাদিন লেগে যাবে শেষ করতে। হুম হুম, হ্যাঁ ওটাই পার্ট ওয়ান, যে আমরা একটা প্রবলেমকে নিয়ে কাজ করতে চাচ্ছি, ঠিক আছে, তারপরে হইতেছে যে এই প্রবলেমটা নিয়ে চিন্তা করতেছে, এই প্রবলেমটা কি 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 কারণ থেকে সাফার করতেছে, কি কি প্রবলেম হইতেছে, দেন আমরা ওইটার ফিজিবিলিটি অ্যানালাইসিস করতেছি। মানে স্যার আমি একটু সিরিয়ালি রাখতে হ্যাঁ সিরিয়ালি ঠিক আছে আপনার। প্রবলেম ফিল্টারিং হ্যাঁ ফিজিক্যাল স্টেবল তাহলে স্যার পার্ট 1 কোনটা 2 এটাই পার্ট ওয়ান, ওই প্রথমটাই পার্ট ওয়ান, এটা প্রবলেম আসছে আপনার কাছে, এটাই প্রবলেম, ঠিক আছে, তারপরে হইতেছে আপনি এটাকে ফিল্টার করতেছেন। স্যার তাহলে 2 নাম্বার নাকি এটাই দুই ধরবো? এটাই দুই ধরেন, ও, ঠিক আছে, প্রবলেম ফিল্টার করতেছেন যে এটা আসলে সলভ করবেন কিনা। হয়েছে এতটুকু? ওকে। ওকে, এখানে আমাদের যে পার্টিগুলো আছে প্রাইমারি ইউজার, যারা আসলে প্রতিনিয়ত আপনার সিস্টেমটাকে ব্যবহার করবে, ঠিক আছে, যেমন ওনার যদি বাইক সার্ভিসিং ম্যানেজমেন্ট, তো ওনার ক্ষেত্রে যারা বাইক ওনার যারা আছে তারা প্রতিনিয়ত সিস্টেমটাকে ব্যবহার করবে, ঠিক আছে। সেকেন্ডারি ইউজার হইতেছে কোম্পানির যারা ইউজার আছে, ম্যানেজার আছে, বা তারা হইতেছে সেকেন্ডারি ইউজার, তারা সবসময় সিস্টেমটাকে ব্যবহার করবে না, বাট সিস্টেমের সাথে কানেক্টেড, সে দেখবে আজকে কয়টা সার্ভিসিং আসছে, তারপরে কয়টা কি সার্ভিস হয়েছে, কত টাকা কি হয়েছে, এগুলা। ডিসিশন মেকার হইতেছে যে এই সিস্টেমটা, যে আমরা একটা ডায়াগ্রাম অ্যাসাইন করতেছি, এটা সিস্টেম তার ডিসিশন কে নিতেছে, যে কোম্পানি ওনার, যে আমরা যদি একটা নিজের একটা কোম্পানি তৈরি করতে চাই তাহলে সে হইতেছে এটার ডিসিশন মেক করতেছে, বা সেকেন্ডারি যা ইনডাইরেক্টলি কানেক্টেড, ঠিক আছে তারা। তারপর হচ্ছে সাপোর্ট সিস্টেম বা এক্সটার্নাল পার্টি যদি থাকে আপনাদের, যে ওনার ক্ষেত্রে হচ্ছে গভর্নমেন্ট আছে, ভোটিং সিস্টেম, তো তারা হচ্ছে এক্সটার্নাল পার্টিস। এছাড়া আমাদের আইটি সাপোর্ট সিস্টেম তো অবশ্যই প্রয়োজন হবে, নাহলে তো আমাদের সিস্টেমটা লঞ্চ হবে না। তো এইগুলা হচ্ছে আপনাদের সিস্টেমের জন্য, মানে আপনাদের যে প্রবলেমটা সলিউশন করতে চাচ্ছেন সেটার জন্য আপনারা আইডেন্টিফাই করেন যে এরা এরা কারা। স্যার এটা প্ল্যাটফর্ম সেকেন্ডারি ইউজার হবে না, যে আমি যে ধরেন কয়েনবেস বা যেটাতে ডিপ্লয় করবো হুম ওটা তো প্ল্যাটফর্ম ওরা তো আর স্যার সরাসরি ইউজ করবে না। হুম, তাহলে সেকেন্ডারি, সরাসরি ইউজ না করলে সেকেন্ডারি। হুম, আমার এটা ভেরি করবো প্রাইমারি ইউজার কারা হচ্ছে প্রাইমারি ইউজার যারা ওই যে দেখতে আসতেছে আর যারা সিস্টেমটা সরাসরি ব্যবহার করতেছে, সবসময় ব্যবহার করতেছে, তারা কাস্টমার। কাস্টমার্স বলতে পারেন। সেকেন্ডারি সেকেন্ডারি হইতেছে যারা হইতেছে ম্যানেজার, যারা যারা বলতেছে অমুক জায়গায় রাখো তমুক জায়গায় রাখো। ডিসিশন মেকারের ডিসিশন মেকার হচ্ছে কোম্পানি ওনার। সাপোর্ট সিস্টেম। সাপোর্ট সিস্টেম তো আইটি টাইটি যারা আছে, অপারেশনস যারা আছে, তারা নেটওয়ার্কিং সেকশনে যারা আছে, তারা হচ্ছে আপনার সিস্টেমটা রান করার জন্য সাপোর্ট করবে। এক্সটার্নাল পার্টি স্যার না। এক্সটার্নাল পার্টি যদি আপনার লিগ্যাল কোনো কিছু থাকে বা আলাদা কোনো কিছু লাগে, গভর্নমেন্টের সাথে যদি কানেক্টিভিটি থাকে, সেগুলো সকল রকম স্টেক হোল্ডার আপনার লাগবে আর কি, কারো কারো ক্ষেত্রে নাও লাগতে পারে এক্সটার্নাল পার্টিস। এটা যদি মাল্টিপল মনে করেন অর্গানাইজেশনের জন্য হয় তখন ওইভাবে চিন্তা করবেন, জেনেরিক ভাবে কথাটা লিখবেন। তখন এক্সটার্নাল পার্টিস এক্সটার্নাল পার্টিস আপনার লাগবে এরকম না তো, এক্সটার্নাল পার্টিস থাকতে পারে এরকম না। এটাকে আমি নিজে হইতে পারবো। হ্যাঁ, যে ওনার, মনে করেন এই কোম্পানি আপনি একটা নিজেই তৈরি করে যাচ্ছেন, তাহলে কোম্পানি ওনার যে সে ডিসিশন নিতেছে। ফেসবুক মনে করেন তাহলে ওনার মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গ ওনার না, ওদের বোর্ড যেটা আছে ফেসবুকের বোর্ড, সে তারা হইতেছে ওনার, এরকম আর কি।
এক্সটার্নাল পার্টিস হতেছে আমাদের এই সিস্টেমের সাথে আউটসাইড যারা কানেক্টেড, যেমন ওই যে ওনার যেটা গভর্নমেন্ট কানেক্টেড, ল এনফোর্সমেন্ট যারা আছে, পুলিশ র্যাব কানেক্টেড, ঠিক আছে। আমার যদি পেমেন্ট গেটওয়ে কানেক্টেড থাকে, বিকাশ টিকাস তারা, ডিজিটাল কমার্স যারা তারা, ঠিক আছে, তাদের সাথে আমার যদি কোনো কানেকশন থাকে। তো স্টেক হোল্ডার্স ম্যাপিংটা বোঝা যাচ্ছে আপনাদের প্রজেক্টের সাথে? কার কোনো কনফিউশন আছে এটা নিয়ে? না থাকতেই পারে, আপনার সেকেন্ড ইউজার নাই, ওইটা হইতেই তো পারেন, জোর করে সেকেন্ড ইউজার তো বানানোর কোনো কারণ নেই, ঠিক আছে। মানে ভাবতেছি আসলে ধরেন আমার তো মেইনলি স্টুডেন্ট এবং এরা ফ্রিকোয়েন্টলি এরা ইউজ করবে, হ্যাঁ। বাট অর্গানাইজার তো এসে বলবে হ্যাঁ আমি এই না। ইভেন্ট পোস্ট করতেছি, এখন ও কি সেকেন্ডারিতে রাখা উচিত হবে নাকি প্রাইমারি? সে যদি সরাসরি সবসময় ব্যবহার করে তারা সেকেন্ডারি ইউজার হবে, সবসময় তারা মানে ব্যবহার করেন এরকম হইলে। আর যদি সবসময় ব্যবহার করবে এরকম পার্সনরা হয়, তারা হচ্ছে প্রাইমারি, ঠিক আছে। সাপোর্ট তো স্যার কি সাপোর্ট নাকি এখানে যে সাপোর্ট বলতে এটা সাপোর্ট না, টেকনিক্যাল টিম আর কি, যে মানে ডেভেলপার হইতে পারে, নেটওয়ার্ক টিম হইতে পারে, টেকনিশিয়ান হইতে পারে, এরা, ঠিক আছে, এরা। ওকে, তো এই পার্টটা গেল। দেন হইতেছে আমাদের দুইটা পার্ট আমরা দেখছি, একটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট, আরেকটা হইতেছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, ঠিক আছে। তো ফাংশনাল রিকোয়ারমেন্টটা কি? ফাংশনাল রিকোয়ারমেন্ট হইতেছে যে এই সিস্টেমটা যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের কি কি প্রয়োজন হবে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে যে একটা হোস্টেল কমপ্লেইন ম্যানেজমেন্ট যদি হয়, আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করি, তাহলে আমাদের একটা সাবমিট কমপ্লেইন করার একটা প্যানেল থাকতে হবে, আমাদের এই কমপ্লেইনটা ট্র্যাক করার একটা অপশন থাকতে হবে, অ্যাডমিন এটাকে আপডেট করবে, তাকে নোটিফিকেশন দিবে, তারপর হয়তো রিপোর্ট জেনারেশন প্যানেল থাকবে, ঠিক আছে। এই প্যানেলগুলো আসলে ইউজার এক্সপেক্ট করতেছে, ঠিক আছে। এটা হইতেছে আমাদের একটা ফাংশনাল কি বলে রিকোয়ারমেন্ট, যে এই রিকোয়ারমেন্ট হচ্ছে আমার সিস্টেমে থাকবে, পুরো সিস্টেমের। ওই যে আপনার যে স্টেক হোল্ডাররা আছে, ওই স্টেক হোল্ডাররা প্রত্যেকেই কোনো না কোনো প্যানেল ইউজ করবে, রাইট? তো এই প্যানেলগুলো কি কি আসলে কি কি হইতে পারে, ঠিক আছে। সো এটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট। তো আপনাদের প্রজেক্টের জন্য কি কি ফাংশনাল রিকোয়ারমেন্ট আছে সেটা লিখতে হবে। সিমিলারলি নন ফাংশনাল রিকোয়ারমেন্ট তুলনামূলক সবার জন্য সেম হয়, যে এটা সিকিউরিটি ভালো থাকতে হবে, রিলায়েবল হইতে হবে, মেইনটেইন করতে পারতে হবে, এরকম আর কি, পারফরমেন্স বেটার থাকতে হবে, যাতে ইউজার যখন ক্লিক করলো সাথে সাথে পেজটা ওপেন হয়ে যায়, যত অল্প সময়ে পেজটা লোড হয়, ঠিক আছে, তার সিকিউরিটি বেটার হবে, এরকম আর কি। এটাগুলো বলতেছে হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। তো এই নন ফাংশনাল রিকোয়ারমেন্ট তুলনামূলক সব ওয়েবসাইটেই এক্সপেক্ট করেন আপনারা। তো আপনার ওয়েবসাইট আপনি অবশ্যই চাবেন না তার পারফরমেন্স স্লো হোক, অবশ্যই চাবেন না সিকিউরিটি খারাপ হোক, তাই না? তো এই জিনিসগুলো তুলনামূলক সেম থাকে। তো মেইন হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট, যে এই প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা প্যানেল থাকে, এই প্যানেলের এই প্রজেক্টের জন্য আমাদের এই ফাংশনালিটিসগুলো আমরা এক্সপেক্ট করতেছি। তো এই ফাংশনাল রিকোয়ারমেন্ট আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো লিখে ফেলেন আপনাদের প্রজেক্টের জন্য, যে এই প্যানেল অ্যাটলিস্ট 5-6টা প্যানেল আপনারা চিন্তা করেন যে এই প্যানেলগুলো থাকতে পারে আপনাদের প্রজেক্টের জন্য, এই প্যানেলগুলো থাকতে পারে। হ্যাঁ, একটা প্যানেল প্রত্যেকটা আলাদা আলাদা, আপনার এই সিস্টেমটা সলভ করতে গেলে এই প্যানেলগুলো লাগবে। সাপোর্ট সিস্টেম ডেভেলপার হইতে পারে, টেকনিশিয়ান হইতে পারে, নেটওয়ার্ক টিম হইতে পারে, যারা যারা এই সিস্টেমের সাথে রিলেটেড তারা। এক্সটার্নাল পার্ট হচ্ছে পেমেন্ট গেটওয়ে, বিকাশ, এসএসএল কমার্স বা গভর্নমেন্ট। আপনার ক্ষেত্রে গভর্নমেন্ট লাগবে, আপনার ক্ষেত্রে এক্সটার্নাল হচ্ছে গভর্নমেন্ট। হায়ার অথরিটি বলতে ডিসিশন মেকার তো আপনাদের ক্ষেত্রে গভর্নমেন্টই হবে আর কি, ঠিক আছে, ওইটাই। না, সেক্ষেত্রে আপনার তো ইউজার যদি তারা হয়, ও আচ্ছা, পলিটিক্যাল লিডার্স, তাহলে আপনার ক্ষেত্রে লাগবে না, আপনার তো বানাইতেছেনই তাদের জন্য, আপনার ক্ষেত্রে ওইটা দরকার নেই। হুম, এক্সটার্নাল পার্টিস ভার্সিটি ম্যানেজমেন্ট কি সিস্টেমটা ব্যবহার করবে না? কি জন্য বানাইতেছেন আপনি? সেমিস্টার ক্লাস রুটিন। যদি ভার্সিটি ম্যানেজমেন্ট বলতো এরকম না, তারা যদি সিস্টেম ব্যবহার করে তাহলে সেকেন্ডারি ইউজার হইতে পারে, আর যদি সিস্টেম ব্যবহার না করে সেই ক্ষেত্রে তারা হইতেছে আলাদা এক্সটার্নাল পার্টিস বা প্রয়োজন হতে পারে। আপনার ক্ষেত্রে তো প্রয়োজন নাই মনে হয়, আপনার সাথে ফ্যাকাল্টির স্টুডেন্টই তো। আপনার সেকেন্ডারি ইউজার নাই, ক্লাস রুটিনের ক্ষেত্রে তো লাগবে না মনে হয়। হ্যাঁ,
এক্সটার্নাল পার্টিস হইতেছে আপনার তো লোকাল বাসে টাকা পয়সা নিতে হইলে পরে আপনার বিকাশের সাথে ইন্টিগ্রেশন করা লাগতে পারে, তো এক্সটার্নাল পার্টিস হচ্ছে বিকাশ। ঠিক আছে, এরকম। সাপোর্টের ক্ষেত্রে আপনার নেটওয়ার্ক টিম, যেহেতু আপনার এই যে সেই যে একটা কি নিয়ে ঘুরবে না, টিকিট দিবে, ওদের ম্যানেজমেন্ট করার জন্য লোকজন লাগবে, তারা হইতেছে আপনার সাপোর্ট টিম। ওইটা এখন তাদের একটা নাম দিতে পারেন যে এইটার যদি প্রবলেম হয় তারা সলভ করবে। ঠিক আছে, এরকম আর কি। তো এক একজনের জন্য এক এক রকম সিস্টেম আসবে আর কি, সবার জন্য যে সেম হবে ব্যাপারটা তা না। ফাংশনাল রিকোয়ারমেন্ট। ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার একটা পেমেন্ট পেজ লাগবে, যেমন আপনার পেমেন্ট নিয়ে প্রবলেম, রেজিস্ট্রেশন পেজ লাগবে, যে কারা কারা যাইতে চায় তাদের জন্য আমরা একটা রেজিস্ট্রেশন পোর্টাল দিব। লিস্ট দেখার একটা জায়গা লাগবে যে এরা এরা রেজিস্ট্রেশন করছে। তারপরে রুট গুলো অ্যাসাইন করার একটা প্যানেল লাগবে। এরকম কি কি প্যানেল লাগবে সেটা, যে এই প্যানেল আমি দিতে চাচ্ছি সলভ করার জন্য। বুঝতে পারছেন? এটাই। কোনার কি অবস্থা, আপনি পিছিয়ে গেলেন কেন? চিন্তা করেন। হুম। কোনটা? অ্যাডভার্টাইজমেন্ট অফ প্রোডাক্ট, এভাবেই লিখবেন যে ডিসকাউন্ট পেজ। এটা কি ডিসকাউন্ট? প্রাইস মানে লিখতে হবে, বানানো লিখতে হবে। আচ্ছা, তো গিফট এন্ট্রি করার প্যানেল লাগবে, প্রোডাক্ট এন্ট্রি করার প্যানেল লাগবে, এই জিনিসগুলো লিখবেন আর কি। পুরো সিস্টেম ভালো লাগছে স্যার, হ্যাঁ সিস্টেম, পুরো সিস্টেম ভালো লাগছে এটা তো। হ্যাঁ সিস্টেম তো ভালো লাগবে, এটাই তো সিস্টেম ডিজাইন। আমরা তো এই জন্যই কাজ করতেছি, সিস্টেম নিয়ে চিন্তা করার জন্য তো কাজ করতেছি। ভাবতে হবে, শুধু পুরো চিন্তা করতে হবে শুধু। আপনার কি যেন ছিল? ফ্রড টলারেন্স। আপনার তো এটা ফিজিবল না তো। ঠিক আছে, নিচে যান। নিচে গেলে পরে ফাংশনাল রিকোয়ারমেন্ট কি হবে আপনার, আহ কিভাবে সলভ করতে চাচ্ছেন সেটা আগে ইম্পর্টেন্ট। ওই যে অটোমেটিক অটোমেটিক, ম্যানুয়ালি ওটিপি দিবে না, অটোমেটিক ওটিপি দিবে। অটোমেটিক ওটিপি নিবে। তাহলে কি কি প্যানেল লাগবে এটার জন্য? কোনো প্যানেল লাগবে না? বা কি কি করা লাগতে পারে সেটা লেখেন। কোডিং এর দিক থেকে যদি চিন্তা করেন যে এই কোডগুলো আমার লিখতে হবে, সেটা লেখেন। আর কে আছেন, কারো কোনো কনফিউশন? নন ফাংশনাল, নন ফাংশনাল মানে হইতেছে আপনার এখানে সিকিউরিটি বেটার হইতে হবে, পারফরমেন্স বেটার হইতে হবে, ঠিক আছে, যাতে ইজিলি মেনটেন করা যায় ইন ফিউচারে, ঠিক আছে, সেগুলো থাকতে হবে। এরকম আর কি। নন ফাংশনাল যেগুলো দেখা যাইতেছে না, কিন্তু আমার সিস্টেমটা রান করার জন্য এদেরকে প্রয়োজন। পারফরমেন্স ভালো না, 10 সেকেন্ড পরে রান করে, তাহলে তো আপনার সিস্টেমটা ভালো লাগবে না, তাই না? এইগুলাকে বলি আমরা নন ফাংশনাল। কোনটা? ফাংশনালটা, যেমন এখানে যে এক্সাম্পল দেওয়া আছে সেটা হইতেছে একটা হোস্টেল কমপ্লেইন ম্যানেজমেন্ট। হোস্টেলে বিভিন্ন কমপ্লেইন দেয় না, যে আমার বাথরুমের নষ্ট, এটা নষ্ট, এই প্রবলেম গুলোর জন্য আপনার একটা প্যানেল বানাচ্ছি, যে একটা ফর্ম থাকবে, সাবমিট কমপ্লেইন একটা ফর্ম থাকবে, পেজ থাকবে, পেজে একটা ফর্ম থাকবে, এখানে সাবমিট করতে হবে ইউজাররা যে এই কমপ্লেইনটা আমরা রেজ করতে চাচ্ছি। এটা ট্র্যাক করার একটা নাম্বার দিবে, যে ভাই এই নাম্বার দিলে পরে আপনি ট্র্যাক করতে পারবেন যে এটা কি স্ট্যাটাস, সলভ হয়েছে কিনা, সলভ হবে কিনা, এরকম। অ্যাডমিন ওইটাকে আবার আপডেট করতে পারবে, স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারবে যে এটা সলভ অথবা সলভ হয় নাই। নোটিফিকেশন হইলে কিছু রিজলভ করে তাকে কাছে একটা নোটিফিকেশন যাবে যে আপনার প্রবলেমটা সলভ হয়েছে। এক একটা এক একটা প্যানেল, প্রত্যেকটা এক একটা ফিচার, এই ফিচার আমরা দিতে যাচ্ছি। প্যানেলের ভিতর কি হ্যাঁ থাকতে পারে, সাব ফিচার থাকতে পারে। নন ফাংশনালটা হইতেছে যে সিকিউরিটি বেটার হইতে হবে, যাতে এটা হ্যাক না হয়ে যায়, ভালো সিকিউরিটি দিবেন, ঠিক আছে। তারপরে বলে না যে আমার তাড়াতাড়ি যাতে লোড হয়, আমার গুগলে ফার্স্টে দেখাইতে হবে আমার নামটা, এগুলো হইতেছে নন ফাংশনাল, যেগুলো আসলে আপনি ফিচার হিসেবে কাউন্ট করতেছেন না, বাট দেখা যায় না যেসব, কিন্তু কাজ করতে হবে আপনার এগুলোর জন্য। তো ফাংশনাল এবং নন ফাংশনাল গুলো লিখে ফেলেন সবাই। ফাংশনাল কি আপনার, আপনার কি কি ফিচার প্যানেল বানাইতে হবে, এটার জন্য কোনো প্যানেল বানাইতে হবে না? হ্যাঁ ফ্যাকাল্টি এন্ট্রি করে একটা প্যানেল বানাইতে হবে, ঠিক আছে। এরকম আর কি, কি কি প্যানেল লাগবে আপনি যে বায়াসনেসটা দূর করার জন্য যে সিস্টেমটা বানাইতে চাচ্ছেন, এই সিস্টেমে কি কি ফিচার থাকবে সেগুলো লিখবেন, যে এই ফিচার আমার সিস্টেমে রাখতে চাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, যা যা ফিচার থাকবে সব লিখতে হবে এক কথায়। সব সাব ফিচার থাকতে পারে, যে একটার ভিতরে আরো 2-3টা ফিচার থাকতে পারে, অনেক রকম ফিচার থাকতে পারে। বুঝে গেছে? ওকে,
সো আমরা আসলে পুরাটা মিলে এই কাজগুলোই করছি, যে আমরা একটা প্রবলেম আইডেন্টিফাই করছি, যে একটা টাইটেল ডিফাইন করছি, একটা ডেসক্রিপশন দিচ্ছি, কার প্রবলেম কিভাবে সলভ হতেছে, কেন এটা আসলে না আমরা সলভ করতে চাচ্ছি, এটা প্রথমে চিন্তা করছি। দেন হচ্ছে ফিল্টার করছি আসলে কি এটা আমরা প্রবলেমটা সলভ করতে চাচ্ছি কিনা। ঠিক আছে, এটা ফিল্টার করার পরে আমরা এটার মানে ওই ফিল্টারটাকে বলতেছি ফিজিবিলিটি অ্যানালাইসিস করা। দেন আমরা বলতেছি যে এই প্রবলেমটার স্টেক হোল্ডার কারা, রিলেভেন্ট কারা, কাদের সাথে আমরা আসলে কথা বলতে চাই। দেন আমরা কি করলাম, আমরা হইতেছে এই সিস্টেমটা ফিচার গুলা কি কি, ফাংশনালিটিস কি কি থাকবে সেগুলাকে আমরা ডিফাইন করছি, যে এই ফাংশনালিটিস গুলা আমাদের থাকবে। দেন হচ্ছে নন ফাংশনালিটিস যেগুলো আছে সেগুলাকে চিন্তা করছে, যে এই জিনিসগুলো আমাদের সিস্টেমে চিন্তা করতে হবে। তো এই 5টা কাজ আমরা এই পুরা ল্যাবে করার চেষ্টা করছি, যেটার উদ্দেশ্য ছিল যে আপনারা যাতে প্রবলেমটাকে বুঝতে পারেন। একটা মানুষ একটা প্রবলেম নিয়ে আসলো, ঠাস করে নিয়ে আসলো, আপনি বলে ফেলবেন না যে হ্যাঁ ঠিক আছে ভাই করে দিচ্ছি 5,000 টাকা দেন। ঠিক আছে, সো এইটা বলার আগে আমাকে আগে চিন্তা করতে হবে, এই জিনিসগুলো চিন্তা করে আমি কাজে নামবো। ঠিক আছে, সেটাই হতেছে প্রথমে আমি প্রবলেমটাকে নিয়ে চিন্তা করলাম, যে এটা হচ্ছে আমার প্রবলেম, এটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। তো নেক্সট ক্লাসে আজকে আমরা গুগল ডকে কাজ করছি। তো এটা একটা এসআরএস লেখার ফরম্যাট আছে, সুন্দরভাবে লিখতে হয় আর কি। আমরা তো আজকে র্যান্ডমলি লিখছি, নিজেদের মতন করে সুন্দর লিখছি, কোনো ফরম্যাট নাই, এক একজন এক এক রকম ভাবে লিখছেন। তো আমরা নেক্সট ক্লাসে হয়তোবা ফরমেশনটা দেখবো, যে কিভাবে সুন্দর করে আসলে লিখতে হয়। ঠিক আছে, সেই জিনিসগুলো আসলে দেখবো। তো আমার যে মেল অ্যাড্রেস nrr@stu.edu.bd, এটাতে আপনাদের গুগল ডক যেটা বানাইছেন সেটা শেয়ার করে দেন। হ্যাঁ, এখন nrr@stu.edu.bd। ঠিক আছে, তো আপনাদের টাইটেল দিয়ে দেন, আইডি, নেম, আইডি, আবার প্রবলেমের টাইটেল, এটা দিয়ে আপনারা মেল করে দেন। নন ফাংশনাল রিকোয়ারমেন্টস আমি কি কি লিখতে পারি? নন ফাংশনালিটি লিখবেন যে হ্যাক যাতে না হয়ে যায়, পারফরমেন্স বেটার হয়, সিকিউরিটি বেটার থাকে, গুগল র্যাঙ্কে ফার্স্ট পজিশনে যাতে থাকে, এরকম যা যা হইতে পারে আপনার জন্য। ভিওর দেন, ভিওর অবশ্যই ভিওর। আমি এডিট করে ফেললে বলবেন যে শেয়ার বাটনে যাবেন, শেয়ারে, মেল না, শেয়ার শেয়ারে ক্লিক করেন, শেয়ারে ক্লিক করে এই যে আমার মেল অ্যাড্রেসটা দিয়ে দেন, nrr@stu.edu.bd। শেয়ার দিয়ে সাবমিট করে ফেলেন। রিনেম এই যে এখানে, হ্যাঁ সমস্যা নেই, পরে লিখে ফেলেন। হ্যাঁ, এখন শেয়ার করে ফেলেন। ও আপনি ওনার মেল দিয়ে লিখতে গেলে আইডিটা আমি ই করে দেন, সমস্যা নেই। টাইটেল ওইখানে, টাইটেলে আনটাইটেল ডকুমেন্ট লেখা ওই যে উপরে, ওইখানে আপনার নাম আইডি দিয়ে তারপরে দেন। হ্যাঁ বলেন। ফাংশনাল রিকোয়ারমেন্ট কি আপনার? না, আপনার প্যানেল কি কি লাগবে, ফিচার কি কি আছে, হ্যাঁ সেগুলো লাগবে, যে এই প্যানেল আপনার বানাইতে হবে। যেমন যে সাবমিট ফিডব্যাক একটা ফর্ম লাগবে আমাদের কাছে, সেরকম। এই টাইটেল এখানে দিয়ে দিব স্যার? হ্যাঁ, টাইটেল এখানে টাইটেল দেন, টাইটেল দিয়ে নাম আইডি টাইটেল, নাম আইডি টাইটেল দিয়ে সাবমিট করেন। তো আজকে আপনাদের ল্যাব কেমন লাগলো, কেমন লাগছে আব্দুল্লাহ? তো আজকে আমরা প্রবলেমটা নিয়ে কাজ করা শিখলাম, ইন ফিউচারে আস্তে আস্তে সামনের দিকে আগাবো। ঠিক আছে, তো প্রথমে প্রবলেমটাকে ধরলাম। ঠিক আছে, তাহলে সবাইকে থ্যাংক ইউ। ঘুমাই যান নাই আশা করতেছি কেউ, ঠিক আছে? সেটাই, হ্যাঁ প্রচুর চিন্তা করতে হবে এই ক্লাসে আর কি। হ্যাঁ, সবাই শেয়ার করে দিন। আব্দুল্লাহ শেয়ার করছেন? শেয়ার করেন, শেয়ার করেন, সবাই শেয়ার করেন না এখনো। যারা যারা শেয়ার করছেন তারা তারা চলে যেতে পারেন, ডাইরেক্টটা লিখতে পারেন। দেখেন এখানে তো লেখা আছে, তাড়াতাড়ি শেয়ার করেন, যাদের যাদের শেয়ার হয়ে গেছে তারা যেতে পারেন। দেন ভিউয়ার এডিটর, ভিউয়ার দেন, পরে বলেন আমি এডিট করে দিচ্ছি।
সবাই দিচ্ছেন? যাদের যাদের হয়ে গেছে তারা যেতে পারেন, শেয়ার দিয়ে চলে যেতে পারেন। ও, এটা দিয়ে দিতে হয়। ঠিক আছে, বাকিরা তাহলে দিয়ে দিয়েন।